আসসালামু আলাইকুম। তো আমরা শুরু করছি হচ্ছে আমাদের পরবর্তী ক্লাস এই চ্যাপ্টারেরই। সো আমরা ইতোপূর্বে হচ্ছে মলাস্কা পর্ব পর্যন্ত আমরা পড়ে আসছি, তাই না? ইফ আই এম নট রং, কারণ মলাস্কা পর্বের পরে হচ্ছে আমাদের পর্ব নাম্বার 6 এনেলিডা। সো আমরা গত ক্লাসে অনেক কিছুই পড়েছি এবং আমি কিছু জিনিস তোমাদের রিভিউ করতে চাচ্ছি যেটা আমি মনে হয় মিসিং করে আসছি। বিশেষ করে প্লাটি হেলমিনথেস পর্ব নাম্বার 3-এ আমি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গিয়েছিলাম, যেটা আমি যেইমাত্র হচ্ছে ক্লাসটা নিয়ে শেষ করে এবং হুট করে মনে পড়ে আমি হচ্ছে যে একদম মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট মিস করে চলে গেছি। সো সেই পয়েন্টটার কথা একটু বলি। দেখো, সো দিস ইজ আওয়ার প্লাটিহেলমিনথেস ভার্সেস নেমাটোডা। সো এখানে যে সবচেয়ে অসাধারণ পয়েন্ট আমি বাদ দিছি, যেটা ছাড়া প্লাটিহেলমিনথেস পর্বের বৈশিষ্ট্য লেখা আসলে ঠিক হবে না, সেটা হচ্ছে এদের রেচনাঙ্গ। এদের একটা রেচনাঙ্গ আসে স্পেশালাইজড, যেখানে একটা স্পেশালাইজড কোষ থাকে যেটার নাম হচ্ছে শিখা কোষ। সো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেটা আমি মিস করে গেছি, মাই ব্যাড। সো আমি এটা এখানে লিখে দিচ্ছি, শিখা কোষ, যেটাকে ইংলিশে বললে ফ্লেম সেল, মানে জল জল করে চলতেছে, ঠিক আছে? এইটা হচ্ছে তাদের রেচনাঙ্গ বা রেচনাঙ্গ হিসেবে কাজ করে। সোজা কথা, এটা তাদের রেচনাঙ্গ হিসেবে কাজ করে। এই জিনিসটা তাদের রেচনাঙ্গ হিসেবে কাজ করে বা রেচনতন্ত্রের অংশ, সোজা কথা। তাহলে তাদের রেচনতন্ত্রের একটা খুবই বিশেষায়িত একটা কোষ থাকে যেটার নাম হচ্ছে ফ্লেম সেল বা শিখা কোষ, যেটা তাদের সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। তুমি যদি প্লাটিহেলমিনথেসে একটা সিঙ্গেল পয়েন্ট জাস্ট মাথায় নিয়ে রাখতে চাও, সেটা হবে তোমার শিখা কোষ। যেটাই আমি বলতে ভুলে গেছি, জাস্ট বিকজ আমি যখন তুলনা করে পড়াচ্ছিলাম অন্যান্য বৈশিষ্ট্যগুলো তখন চলে আসতেছিল, নেমাটোডার সাথে উল্টা বিপরীত বৈশিষ্ট্যগুলো সবই চলে আসতেছিল, বাট যেটা আমাদের মিসিং যাচ্ছিল সেটা হচ্ছে শিখা কোষ। ক্লিয়ার? সো নেমাটোডা পর্বের প্রাণীদের এদের রেচনাঙ্গে থাকে, কিন্তু এদের রেচনাঙ্গে এরকম কোনো স্পেশালাইজড শিখা কোষ জাতীয় কিছু পাওয়া যায় না। ক্লিয়ার? সো আমরা একটু জাস্ট আগের ক্লাসে একটা জিনিস দেখলাম। আরেকটা জিনিস আমি তোমাদেরকে দেখাতে চাবো, সেটা হচ্ছে যে তোমাদের মলাস্কা পর্বে একটা জিনিস লেখা ছিল, খেয়াল করলে দেখবা, আমি যেটা পড়াই নাই হয়তো, পৌষ্টিক নালী এদের সোজা হইতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, পেঁচানো হয় অথবা ইউ আকৃতির হয়। যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে ইউ আকৃতির। তুমি পুরা পর্ব 1 থেকে 9 পর্যন্ত পড়ো, কিন্তু কখনোই পৌষ্টিক নালী পৌষ্টিক নালী ইউ আকৃতির পাবা, এটা খুব রেয়ার কেসে হবে, এটা নাই, তোমার বইয়ে লেখাই নাই। তাহলে একমাত্র তোমার বইয়ে পৌষ্টিক নালী ইউ আকৃতির যেটা, সেটা হচ্ছে পর্ব নাম্বার মলাস্কা, মানে পর্ব নাম্বার 5 বা মলাস্কা, হাতের আঙ্গুল 5। সো পর্বের নাম হচ্ছে মলাস্কা। সো পর্ব নাম্বার 5 অথবা মলাস্কা পর্বের তোমার হচ্ছে পৌষ্টিক নালীটা কীরকম হয়, ইউ আকৃতির হতে পারে। এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ কিন্তু হতে পারে, তাই না? আচ্ছা, আমি একটু দেখি, সোজার কথা না, আমি যতটুকু জানি লেখা থাকার কথা না। এই যে এটা তোমাদের বইয়ে, এটা একটু কেটে দাও, এটা কোনো একটা এডিশনে হয়তো ছিল, বাট এটা আসলে ঠিক না। মনে রাখবা, এদের পৌষ্টিক নালী আইদার এটা পেঁচানো, কখনো কখনো সেটা ইউ আকৃতির হতে পারে, ঠিক আছে? সো আমি তোমাদের একদম লেটেস্ট এডিশনের বইটা দেখে আমি কথা বলতেছি, আমি বইটা হাতে পাইছি, এই জন্য আমি এখন তোমাদের বইয়ের সাথে মিলাই কিছু কথাবার্তা ঠিক করে দিচ্ছি, ঠিক আছে? আমার সাথে ভাইয়ের সাথে ঠিক করে নাও। আচ্ছা, তো ওকে। সো এখানে তাহলে একটা নতুন জিনিস অ্যারাইজ করতেছে, যে একটা নতুন প্রবলেম, যে ভাইয়া কাদের পৌষ্টিক নালী সোজা আর কাদের পৌষ্টিক নালী বাঁকা, মানে পেঁচানো, এটা তো আমি বারবার তাহলে ভুলে যাব। তাহলে এটা মনে রাখার কোনো ওয়ে আছে? অবশ্যই আছে। আমরা রক্ত সংবহনতন্ত্রে যেই টেকনিকটা ফলো করে আসছিলাম, যদি তুমি মনে করে দেখো, যে আমি একটা টেকনিক তোমাদেরকে ফলো করাইছিলাম, যে সেই টেকনিকটা ছিল এরকম, যে তুমি সিরিয়াল ওয়াইজ যাবা, পর্ব 5 থেকে শুরু করবা, শেষ পর্যন্ত মুক্তবদ্ধ এরকম। এক্স্যাক্টলি এখনও একটু এই টাইপের একটা জিনিস শিখাবো, যে সোজা পেঁচা এরকম। সো দেখো, আমি লিখে রাখছি তোমাদের জন্য আগে আগে। এখন এটা শুরু হবে পর্ব নাম্বার 4 থেকে, 4, 5, 6। এখন তোমার মনে আছে পর্ব 1, আমরা একটু রিভিউ করি। পর্ব 1-এর তো পৌষ্টিক নালী নাই, ঠিক কি বেঠিক? অবশ্যই, কারণ তারা প্যারাজোয়া, পরিফেরা মানে প্যারাজোয়া, পরিফেরা প্যারাজোয়া, পরিফেরা প্যারাজোয়া, তাহলে পৌষ্টিক নালী নাই। আচ্ছা বলো তো, পৌষ্টিক নালী কোন লেয়ারে থাকে? এন্ডোডার্ম লেয়ারে থাকে, মাথায় রাখবা। হ্যাঁ, তো 2 নাম্বারে তো পৌষ্টিক নালী আলাদা করে ছিল না,
তার পরিপাক এবং সংবহনের কাজ করার জন্য একসাথে ছিল হচ্ছে সিলেন্টেরন। চিন্তা করে দেখো কি ছিল একসাথে, সিলেন্টেরন ছিল, সিলেন্টেরন ছিল, পরিপাক এবং সংবহন দুইটার কাজই করতো। মনে পড়ে দেখে? আচ্ছা 3 নম্বরে কি ঘটনা হয়েছে? 3 নম্বরে সেটা ছিল প্লাটিহেলমিনথে সে তাদের পৌষ্টিক নালী ছিল, 1 নম্বরে হচ্ছে তাদের পৌষ্টিক নালী আছে, কিন্তু প্রবলেমেটিক পার্ট হচ্ছে তারা অসম্পূর্ণ। যেহেতু প্রথমবার তারা একটা মোটামুটি পৌষ্টিক নালী আনতে পারছে, ডেডিকেটেড পৌষ্টিক নালী। দেখো প্রথম জনের তো কোনো ডেডিকেটেড পৌষ্টিক নালী নাই, সেকেন্ড জনের না, প্রথম জনের তো পৌষ্টিক নালী নাই, সোজা কথা। সেকেন্ড জনের হচ্ছে একটা ডেডিকেটেড পৌষ্টিক নালী নাই, বাট পরিপাক সংবহন দুইটা মিক্স আপ কাজ করে এমন একটা গহ্বর আছে যেটার নাম হচ্ছে সিলেন্টেরন। 3 নাম্বারটা ডেডিকেটেড একটা পৌষ্টিক নালী আসছে, বাট সেটা সম্পূর্ণ না, জাস্ট বিকজ একটা ছিদ্র আছে, ওইটা পায়ু ছিদ্র হিসেবে কাজ করে, মুখছিদ্র হিসেবে কাজ করে। কিন্তু তোমাদের বইয়ে বলছে যে পায়ু ছিদ্রবিহীন, অর্থাৎ মুখছিদ্র আছে পায়ু ছিদ্র নাই, এভাবে বলছে বিষয়টা, ঠিক আছে। সো হায়ার ক্লাসের লেভেলে বইগুলোকে অনেক সময় বলা হয় কি ইট অ্যাক্টস এজ মাউথ অ্যান্ড অ্যানাস অলসো, মানে এটা একই সাথে এই জায়গা দিয়ে আসলে সত্যি করতে মুখ দিয়ে খাবারটা ঢুকায়ও বেরো করে, মানে জিনিসটা খুব ইয়াক না, জিনিসটা খুবই ইয়াক। একই জায়গা দিয়ে খাবার দিচ্ছ আবার একই জায়গা দিয়ে খাবারটা বের করতেছো, মানে পায়খানা করতেছো। যাই হোক, সো কিছু করার নাই, অনন্ত শ্রেণীর প্রাণীরা এরকমই। তো তারপরে আসো পর্ব নাম্বার 4 থেকে শুরু হয়েছে কি আমার সম্পূর্ণ পৌষ্টিকতন্ত্র, তাই তো নাকি? তাহলে আমরা এখান থেকে তো আমরা আসলে কথা বলতে শুরু করব। পৌষ্টিকতন্ত্র বা পৌষ্টিক নালী, নালী বলি, তন্ত্র না বলে নালী বলি, পৌষ্টিক নালী। তাহলে এদের পৌষ্টিক নালী হচ্ছে সম্পূর্ণ হবে, তাই না? এখান থেকে সম্পূর্ণ হওয়া শুরু হয়েছে। তাহলে এর আগে তো কথাবার্তা বলে লাভ নাই, যে অসম্পূর্ণ তাও আমরা বলতে পারি তাই সে ছিল হচ্ছে পেঁচানো কিছুটা, যদিও তোমরা বইভাবে বলা নাই পেঁচানো, বাট আমরা বুঝতে পারতেছি এটার মতো সোজা না, কারণ নলের ভিতর নল, মনে আছে সোজা নলাকার ছিল নেমাটোডা। সো এটা কিন্তু ওই রকম হবে না। তো বিপরীত বৈশিষ্ট্যগুলা অসম্পূর্ণ হবে, পায়ুচিত্র থাকবে না, তারপর হচ্ছে যে অশাখান্বিত এটা ছিল, আর এটা হচ্ছে শাখান্বিত হবে, অর্থাৎ বুঝতে পারতেছো এটা শাখান্বিত হবে, পেঁচানো হবে, অসম্পূর্ণ হবে। তো ওগুলো ক্যারেক্টারিস্টিক্স আমরা আগে পড়ছি। সো আমরা এখন আসি যেখানে সম্পূর্ণ পৌষ্টিকতন্ত্র হয়েছে, একটা ডেডিকেটেড পৌষ্টিকতন্ত্র আছে, প্লাস এটা এখন সম্পূর্ণ, সেখান থেকে আমরা একটু শুরু করাটা ভালো না? তাহলে সেখান থেকে আমরা শুরু করছি পর্ব নাম্বার 4 থেকে, বুঝে আসছে? সো নেমাটোডা, মলাস্কা, অ্যানেলিডা, আমরা 3টা দেখলাম। এখন দেখো, সো মাথায় রাখবা আমরা তো জানি নেমাটোডা কি ছিল, একটু মনে করে দেখো। নেমাটোডা ছিল নলের ভিতর নল, নলের ভিতর নল, খাবো এখন জল, ওকে। সো নলের ভিতর নল ছিল কি নেমাটোডা, তার মানে এদের পৌষ্টিকতন্ত্রটা কমপ্লিটলি ছিল নলাকার, এবং সেটা ছিল অশাখান্বিত, কোনো কিছু শাখা ছিল না, এবং সেটা ছিল কমপ্লিটলি সোজা। আচ্ছা, এটার পরে 4-এর পরে 5 আমরা এখন অল্টারনেটিভ ম্যানারে এখন আবার ঘুরে যাবে, সোজার পরে এখন আসবে পেঁচানো, তাহলে মলাস্কা হবে কি পেঁচানো, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এমসিকিউ কি এটা ইউ আকৃতিরও হইতে পারে, পেঁচাইতে এই পেঁচাতে এটা অনেক সময় ইউ আকৃতির, কমপ্লিট ইউ আকৃতির হইতে পারে। সবসময় যে ইউ আকৃতির হবে এমন না, যেমন এটা কি আর ইউ হইতে পারলো, পুরাটা যখন এভাবে আসলো তখন না ইউ আকৃতির হইলো, তাই না? জাস্ট মাথায় রাখবা, সবসময় নাও হইতে পারে। তো তারপর আসে পর্ব নাম্বার 6, আবার সেম সোজা নলাকার, সোজা নলাকার, তাহলে বোঝা যাচ্ছে সো জিনিসটা। এরপরে আবার পর্ব নাম্বার 7 আর্থবোধা থেকে তোমাদের আর কোনো কমেন্টই করে নাই তোমাদের বইগুলোতে, আমি যা দেখলাম। ইভেন আলিমও আমি একবার দেখেছিলাম, যদিও আমার এখন হাতে আলিম নাই, তোমরা একটু চেক করে নিও। সো এরপর থেকে আসলে কোনো কমেন্টই আসলে তোমাদের লেভেলের বইগুলোতে নাই, যে কমেন্ট করে নাই তারা যে পৌষ্টিকতন্ত্র আসলে কি মানে সম্পূর্ণ সবার, এতে কোনো সন্দেহ নাই। কারণ পর্ব 4 থেকে শুরু করে 9 পর্যন্ত সবার পৌষ্টিকতন্ত্র হচ্ছে কি সম্পূর্ণ পৌষ্টিকতন্ত্র, সোজা কথা। একবার যখন সম্পূর্ণ হয়েছে সবারই সম্পূর্ণ, যদি আর্থবোধার বলো আর্থবোধারও সম্পূর্ণ, 51 নাম্বার সম্পূর্ণ, সবারই সম্পূর্ণ, ঠিক আছে? কারো এখানে অসম্পূর্ণ হবে না, আনলেস কোনো কারণে পৌষ্টিকতন্ত্র অ্যাবসেন্ট থাকে, কিন্তু এটা তো না, কারণ পৌষ্টিকতন্ত্র সবারই আছে। মনে আছে শুধুমাত্র পর্ব 1-এর নাই, প্যারাজোয়া, এই বাদে সবারই পৌষ্টিক নালী, পৌষ্টিকতন্ত্র যাই বলো না কেন আছে। ক্লিয়ার কিনা? তাহলে আমরা জাস্ট এতটুকু জিনিস একটু ক্লিয়ার করে দিলাম আমরা আমাদের ক্লাসটা শুরু করার আগে। তাহলে এখন আজকের ক্লাসে আমরা পড়বো হচ্ছে অ্যানেলিডা পর্ব নিয়ে, যেটার আমরা অলরেডি একটা পয়েন্ট আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে এই অ্যানেলিডা পর্ব তাদের যে পৌষ্টিক নালীটা থাকে সেটা হয় নলাকার, এবং সেটা হয় সোজা, এক্স্যাক্টলি লাইক আমাদের নেমাটোডার মতো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা আমাদের আর কখনো ভুল হবে? তোমাদের কনফিউশন ক্লিয়ার করে দিলাম যে পৌষ্টিক নালী সোজা না পেঁচানো, এই ধরনের কনফিউশন আসলে
আমার মনে হয় তোমাদের ক্লিয়ার হবে। এবং তোমাকে একদম 1 থেকে শুরু করে 9 পর্যন্ত একটা ধারণা দিলাম যে কাদের পুষ্টিতন্ত্র অসম্পূর্ণ, কাদের পুষ্টিতন্ত্র নাই, কাদের ডেডিকেটেড নাই, তাদের একেবারেই নাই, ঠিক আছে। সো সব কিছুর একটা একটা মানে ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া দেওয়া ট্রাই করছি যতটুকু তোমাদের লেভেলে দরকার, ঠিক আছে। দরকারের বাইরে তো আসলে আমি তোমাকে থিসিস এমফিল করাতে আসিনি এখানে, তাই না? আচ্ছা, আমরা তাহলে দেখি। তো আমার স্টাইল তো তোমরা অলরেডি বুঝে গেছো। আমি আসলে তোমাদেরকে সবার আগে এভাবে পড়াবো না। আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমি আমার মতো করে তোমাদেরকে কমন পয়েন্টে ভাগ করি এবং হচ্ছে ইউনিক পয়েন্টে ভাগ করি। চলো, সো আসো এখানে কমন পয়েন্টগুলো ডিসকাস করি। ফার্স্ট অফ অল, এটা হবে ত্রিস্তরী প্রাণী, কোনো সন্দেহ নাই। এবং এটা কি কোন সংগঠন মাত্র হবে? টিস্যু অঙ্গ না অঙ্গতন্ত্র, সরি বারবারই উল্টা বলতেছি, অঙ্গতন্ত্র। কারণ পর্ব 4 থেকে কমপ্লিটলি ওরা হচ্ছে একদম হাইয়েস্ট মাত্রায় পৌঁছায় গেছে, তাই না? অঙ্গতন্ত্র বার্তা। তারপরে আমাকে বলো এরা হবে ত্রিস্তরী প্রাণী, কোনো সন্দেহ নাই। তারপরে এদের কীরকম হবে? দ্বিপার্শ্বীয় প্রতিসম হবে, তাই না? কারণ আমরা জানি যে বাদ বাকি যা রয়ে যায় তারা হয় দ্বিপার্শ্বীয় প্রতিসম, পড়াইছিলাম। তারপরে আসো তোমার সিলোমের ক্ষেত্রে তারা হবে ইউ সিলোমেট, কারণ পর্ব 4 ছিল সুডো সিলোমেট। তারপর 5, 6, এটা আমরা 6 নিয়ে কথা বলতেছি। সো 6 অবশ্যই ইউ সিলোমেট, তাই না? তারপরে এটা হবে নন কর্ডেট, তাই না? সো এরকম আরও অনেক কথাবার্তা বলা যায়। তারপর পরিপাকতন্ত্র নিয়ে যদি কথা বলতে হয়, আমরা তো বলছিলাম পরিপাকতন্ত্র নিয়ে যদি কথা বলবো, পরিপাকতন্ত্র, শ্বসনতন্ত্র, সংবহনতন্ত্র, বিভিন্ন তন্ত্র নিয়ে কথা বলতে পারি আমরা চাইলে, তাই না? পরিপাকতন্ত্র, শ্বসনতন্ত্র, সংবহনতন্ত্র। সো পরিপাকতন্ত্র নিয়ে আমরা ভিতরেও হয়তো কথা বলবো, কিন্তু যেহেতু আগেই বলে ফেলছি, তাহলে পরিপাকতন্ত্রটা কীরকম হবে? এক্স্যাক্টলি লাইক নেমাটোডার মতো। নেমাটোডা কীরকম ছিল? সোজা এবং নলাকার ছিল, তাই না? সোজা ছিল, নলাকার ছিল। চাইলে অশাখান্বিত লিখতে পারো, কেউ তোমার মারবে না, ঠিক আছে। কারণ এই দুইটা কথা মানেই হচ্ছে কি এটা অশাখান্বিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো যে তোমার রক্ত সংবহনতন্ত্র, আমরা চাইলে এখানে রক্ত সংবহনতন্ত্রও বলে ফেলতে পারি, কারণ আমরা বলছিলাম না এখানে চাইলে কিন্তু বিভিন্ন তন্ত্র নিয়ে আলোচনা করে ফেলতে পারি আমরা। হ্যাঁ, বিভিন্ন তন্ত্র নিয়ে আলোচনা করে ফেলতে পারি। সংবহনতন্ত্র মানে রক্ত সংবহনতন্ত্র। সংবহনতন্ত্র মানে কি? রক্ত সংবহনতন্ত্র কীরকম হবে বলো তো? মুক্তবদ্ধ, মুক্তবদ্ধ। এর আগেটা ছিল মলাস্কা থেকে শুরু হয়েছিল, মুক্ত মানে অর্ধমুক্ত, তারপরে হবে কি বদ্ধ। তার মানে অ্যানিলিডা হবে বদ্ধ, তাই না? আমরা পড়াইছিলাম, তাই না? বদ্ধ। তো আমরা কিন্তু অলরেডি বুঝতে পারতেছি। হ্যাঁ, এবং তাদের রক্তটা হবে কীরকম? লাল হবে, আমরা একটু পরে দেখব। হ্যাঁ, তো মলাস্কার রক্ত কিন্তু লাল হয় না, কারণ তাদের থাকে হিমোসায়ানিন, হিমোগ্লোবিন কিন্তু থাকে না। কিন্তু মানে এনিডের কিন্তু রক্ত লাল হয়, হ্যাঁ। এবং মোস্ট প্রবেবলি সেটা হিমোগ্লোবিনের উপস্থিতির কারণেই, ঠিক আছে। হ্যাঁ, বুঝছো? সো মাথায় রাখবা। সো এতটুকুই জিনিসটা মাথায় রাখতে হবে অবশ্যই। হিমোগ্লোবিনের কথা মাথায় রাখো বা না রাখো এটা ডাজেন্ট ম্যাটার, তোমাদের বইয়ে সেভাবে লেখাও নেই। একটা জিনিস মাথায় রাখবা, ওদের রক্ত লাল, ঠিক আছে। এটা তোমার এমনি মনে থাকবে, আমি তোমাকে পড়াই দিব যেভাবে, এটা তোমার এমনি মনে থাকবে। যেগুলো তোমার মনে থাকা দরকার আমি সেটা তোমার কোনো না কোনোভাবে ধরাই দিব, কোনো না কোনোভাবে এমনভাবে বলবো যেটা তোমার মনে থাকতে বাধ্য, ঠিক আছে। এমনভাবে চেষ্টা করবো আমি। আচ্ছা, সো পরিপাকতন্ত্র, সংবহনতন্ত্র, ওদের স্পেশাল কিছু চলনাঙ্গ আছে, কথা বলতে পারি চাইলে, কিন্তু এখানে কথা না বলি, আমরা এখানে সরাসরি ইউনিক পয়েন্টে চলে যাই, যেহেতু আমরা মোটামুটি লেভেলের কথাবার্তাগুলো হয়ে গেছে। সো ওকে, আচ্ছা আসো আমরা কীভাবে পড়তে পারি। আমরা হচ্ছে যে আমরা বলতে পারি যে কিউটি পাই, কিউট অ্যানি, অ্যানি একটা মেয়ের নাম হইতে পারে, তাই না? কিউট অ্যানির সিট, ওকে, লাল ট্রেনে পড়েছে। তো আমরা এই লাইনটা দিয়ে বোঝার চেষ্টা করব বা মনে রাখার চেষ্টা করব যে এনএডিটা পড়বে ইউনিক পয়েন্টগুলা। তো প্রথমেই আমরা কিউট দিয়ে কী বুঝতে পারতেছি? খুবই সিম্পল একটা জিনিস, সেটা হচ্ছে কিউটিকেলার আবরণ আছে ওদের, সোজা কথা, কিউটিকেল আবৃত, কিউটিকল দ্বারা আবৃত থাকে এদের দেহ, ঠিক আছে। খুবই নর্মাল একটা পয়েন্ট। তারপরে আচ্ছা বলো তো এনএডিটা পড়বে কারা পড়বে? মনে রাখবা দুইটা উদাহরণ, সেটা হচ্ছে ক্যাচো এবং জোক। শেষ, ক্যাচো এবং জোক। এবং অনেক কিছু ক্যাচোকে লক্ষ্য করে বলবা,
ইভেন আমরা একটা পয়েন্ট শুধুমাত্র ক্যাচর দিকে তাকায় বলে ফেলতে পারি, ক্যাচর দিকে তাকায় আমরা একটা পয়েন্ট বলে ফেলতে পারি, সেগুলো আমরা আসবো কোন পয়েন্ট বলবো। এনি দিয়ে এনিটা পরমনি কথা বলতেছি। তারপরে সিট দিয়ে মনে রাখবা সিটি অথবা পেশল প্যারাপোডিয়া। এখন বলতে পারো ভাইয়া এই দুটা জিনিস কি জিনিস? বলতেছি ভাইয়া এই দুইটা জিনিস হচ্ছে মূলত তাদের চলনাঙ্গ, তাদের চলনাঙ্গ, বুঝে আসছে? সো এনিলিটা পর্বের চলনাঙ্গ হচ্ছে সিটি অথবা পেশল প্যারাপোডিয়া, দুইটাই। তারপরে লাল দিয়ে কি? রক্তলাল বলছিলাম, তাই না? আচ্ছা, ট্রেন দিয়ে তাদের লার্ভা দশা, ট্রোকোফোর লার্ভা দশা। এই লার্ভা দশাটা আগের ক্লাসেও পেয়ে আসো, তাই না? মনে আছে ট্রোকোফোর লার্ভা দশার কথা মলাস্কাতেও ছিল, হিমুর মামারা ফুল টু মোল্লা, সেই জন্য টু লাগাইছিলাম যাতে তোমার মনে থাকে মলাস্কা পর্বের লার্ভা দশা ট্রোকোফোর এবং ইনিডা পর্বের লার্ভা দশা ট্রোকোফোর। সো এরকম আমি যেগুলো লার্ভা দশা তোমার নেমোনিক্সের মধ্যে ঢুকাই দিচ্ছি মনে রাখবা, সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো না পড়লে তোমার পাপ হবে। কিন্তু এছাড়াও আরও অনেক লার্ভা দশা তোমার বইয়ে লেখা আছে, সেগুলো তুমি পড়ার অবশ্যই চেষ্টা করবা, কিন্তু ভুলে গেলে মহাভারত অশুদ্ধ হবে না, এইটা হলো ঘটনা আর কি। হ্যাঁ, কিন্তু আমি যেগুলো পড়াই দিচ্ছি, যেগুলো মানে হচ্ছে কি ভাইয়া এগুলো ভুললে তোমার জীবনে সমস্যা আছে। সো ভাইয়ার ক্লাসটা কমপ্লিটলি ফলো করবা। আমি তোমাকে বলতে পারি তুমি সবচেয়ে ভালো একটা রেজাল্ট, মোটামুটি একটা ভালো একটা রেজাল্ট করতে পারবা, কিন্তু এর থেকেও ভালো করতে চাইলে অবশ্যই তোমাকে বই পড়তে হবে। বই তো অবশ্যই তোমাকে সবাইকে পড়তে হবে, খারাপ স্টুডেন্ট বলো, মিডিয়াম স্টুডেন্ট বলো, সবচেয়ে ভালো স্টুডেন্ট বলো, সবাইকে বই পড়াটা আমি রিকমেন্ড করি। কারণ শুধুমাত্র ভাইয়া যা পড়ে দিলাম, ভাইয়া যা নোট করে দিলাম, ওইটা দিয়ে তুমি হচ্ছে হয়তো ভালো করে সুন্দর করে গুছাই লিখতে পারো, কিন্তু তোমার মানে জিনিসটা তুমি ম্যাথস না করলে কনফিডেন্সও পাবো না যে আমি যে পড়াইছি সব কিছু যে সঠিক, এটা গ্যারেন্টি কি? মানুষ মাত্রই তো ভুল। একটা পয়েন্ট এত লম্বা লম্বা ক্লাস করাচ্ছি, সেখানে একটা পয়েন্ট ভুল বলতেই তো পারি, তুমি বইটা চেক করে তুমি এই জিনিসটা আরও ক্লিয়ার হতে পারবে না। সো মাথায় রাখবা। তো তুমি যেই ভাইয়ারই ভক্ত হয় না কেন, হ্যাঁ হতে পারে তুমি আমার পড়ানো স্টাইল দেখে তুমি ভক্ত হয়ে গেছো, ভাইয়া জোস পড়ায়, তাইলে ভাইয়া ভুল পড়াইতেই পারে না, না নো, এই মানে জিনিসটাতে কখনো বিলিভ করবে না। আমরা ইভেন আমার ওই জিনিসটা সমস্যা ছিল একটা সময়, যে যেই ভাইয়াকে আমাদের ফলো করতাম বা যাদেরকে আমরা খুব মানে হাই লেভেলে ভাবতাম, মানে ওনার টিচিং লেভেল দেখলে আমার খুব ভালো লাগতো। সো তখন ছোটোবেলা আমি যখন ছিলাম বা ধরো ইন্টারমিডিয়েট পর্যন্ত, তখন আমার মনে হতো কি এরা হচ্ছে গড লেভেলের মানুষ, এরা ভুল করতে পারে না। কিন্তু আস্তে আস্তে যখন মেডিকেলে গিয়ে আসলাম, তখন জিনিসটা আস্তে আস্তে বড় হওয়ার পরে বুঝতে পারছি যে না, আসলে অনেক গড লেভেলের জিনিয়াস টিচারদেরও ভুল হয়। সো বই দেখবা, এবং পাশাপাশি কিছু তথ্য ভুলের বিষয় না, কিছু কিছু তথ্য দেখা যায় বইয়ে চেঞ্জ হয়ে যায়, মানে বছর তো বছর এডিশানে। সো সেগুলো একটু মিলাই নিবা, এটা হলো ঘটনা। আচ্ছা, তো পড়েছে দিয়ে প্রবাবলি কিছু হওয়ার কথা না, এটা মনে হয় ছন্দ মিলানোর জন্য। আমি একটু চেক করে নিব। আচ্ছা, এখন আসি কি আছে না আছে। আচ্ছা দাঁড়াও, কিউট অ্যানি, অ্যানি দিয়ে শুধুমাত্র অ্যানিলিটা না বুঝে অ্যানি থেকে নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গটা তুলে আনলে ভালো হয়। এদের একটা রেচন অঙ্গ আছে, ওই যে নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ। আমরা শিখাকোষ পাইছিলাম কোথায় বলো তো? প্লাটিহেলমিনথেসে। তাহলে প্লাটিহেলমিনথেসের রেচন অঙ্গ ছিল হচ্ছে আমার কি বলো তো ভাইয়া? প্লাটিহেলমিনথেসের পুরো রেচন অঙ্গ ছিল শিখাকোষ, আর এডিডিটার কী হবে? নেফ্রিডিয়া হবে, নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ। ক্লিয়ার? এটা মাথায় রাখবা, খুবই খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। তাহলে অ্যানি থেকে নেফ্রিডিয়া, অ্যানি থেকে নেফ্রিডিয়া বের করে আনবো, ঠিক আছে? তাহলে আমার মনে থাকবে চোখফল লাভাদশা বলছি, পৌষ্টিকতানির নলাকা সম্পূর্ণ তো হবেই, কারণ ওই পর্ব 4-এর পর থেকে সবাই সম্পূর্ণ, পর্ব 4 সহ। ক্লাইটেলিয়াম উপস্থিত, এটা পড়তে পারো, এটা এত ইম্পর্টেন্ট কোনো কিচ্ছু না। আচ্ছা, প্রকৃত খণ্ডনায়ন আমি বলতেছি, এটা আমি বলতামই, এখনই বলতাম। ঠিক আছে, আমি একটু চেক করে দিলাম। আচ্ছা, সো আমরা এখন আসি যে আমরা যেটা বাদ ফেলছি, আমি বলছিলাম না যে একটা জিনিস যে আমরা ক্যাচোর দিকে তাকাইলে আমরা বুঝতে পারি। সো দেখো, এটা ধরো একটা ক্যাচো, সে টু সে, এটা একটা ক্যাচো, সে টু সে, এটা একটা ক্যাচো। সো ক্যাচোটার দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখবা হচ্ছে যে ধরো এটা কিন্তু সমখণ্ডকায়ন, একদম সমান 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 খণ্ডকায়ন।
সো যেই জিনিসটা সমানভাবে খণ্ডকায়ন হয়, আমার হয়তো সমান হয় নাই, কিন্তু এই জিনিসটা কি সমখণ্ডকায়ন, তাহলে একমাত্র সেটা পাবা হচ্ছে কেঁচোতে। কেঁচো মানে কি? কেঁচো মানে হচ্ছে এনিলিয়া পর্বে। তার মানে সমখণ্ডকায়ন বা প্রকৃত খণ্ডকায়ন আমরা পাবো কোথায়? কেঁচোতে। এগুলো কিন্তু আগে আমরা ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে আসছি, মানে ক্লাসিফিকেশনের ভিত্তির মধ্যে, যে সমখণ্ডকায়ন পাবো হচ্ছে যে এনিলিয়াদে বা কেঁচোদে, আর পতঙ্গদের মধ্যে পাবো কি অসমখণ্ডকায়ন, তাই না? যা বা বলতে পারি হচ্ছে কি নন ট্রু সেগমেন্টেশন অথবা অপ্রকৃত খণ্ডকায়ন, তাই না? আচ্ছা, সমখণ্ডকায়নটা হচ্ছে প্রকৃত খণ্ডকায়ন, অসমখণ্ডকায়ন হচ্ছে অপ্রকৃত খণ্ডকায়ন। আর কারো কারো তো খণ্ডকায়ন থাকবেই না, যেমন মোলাস্কার দেহ নরম মাংস অখণ্ডকায়িত, তাই না? তো এরকম আরও কিছু আছে, যেমন আমি মনে হয় মোলাস্কা, তারপরে মনে হয় আর কে জানি, মাথার মধ্যে আসতেছে না, পড়াইছিলাম একটু দেখে নিও শ্রেণীবিন্যাসের ভিত্তির মধ্যে, যে আরও কে কে আছে অখণ্ডকায়িত। হ্যাঁ, সো মেইনলি মনে রাখবা কে প্রকৃত খণ্ডকায়িত আর কে অপ্রকৃত খণ্ডকায়িত, অর্থাৎ অসমখণ্ডকায়িত, এই দুটা মোস্ট ইম্পর্টেন্ট। আর অখণ্ডকায়িতর মধ্যে মলাস্কাটা মনে রাখাটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। এই বাদেও আরও একটা দুটো আছে মনে হয়, দেখে নিও। হ্যাঁ, সো মাথায় রাখবা। তো এই তো আমাদের হয়ে গেল মোটামুটি। আমার মনে হয় না কোনো কিছু বাদ রাখছি। নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ কথা বলা হয়েছে, সিটি প্যাশল প্যারাপোডিয়া নামক চলনাঙ্গর কথাও বলা হয়েছে, ট্রোকোফোর নামক লার্ভাদোষের কথা বলা হয়েছে, রক্ত লাল সেটা বলা হয়েছে, কিউটিকল দ্বারা আবৃত সেটাও বলা হয়েছে, সিলম আছে, সব কিছু, অর্থাৎ আমরা কোনো কিছু বাদ দিই না। আমরা এখানে যদি দেখি 1 2 3, তারপর সংবহনতন্ত্র, রক্ত লাল এবং হচ্ছে কি বদ্ধ সংবহনতন্ত্র, তাই না? এটা তো এখানেই বলে ফেলছি, যদি কোনো কারণে এখানে না বলে ওইখানে আমি বলবো। হ্যাঁ, তাহলে বদ্ধ সংবহনতন্ত্র। তো মোটামুটি আমরা এখানে দেখো 1 2 3 4 5 6 6টা পয়েন্ট এখানে কভার করছি। 7 8 9 10 11 12 12টা পয়েন্ট লিখলে তোমাকে নাম্বার না দিয়ে কই যাবে বলো তো বাবা? আবার তার মধ্যে উদাহরণ লিখবা। সো আমরা মোটামুটি শেষ করছি, এখন আমরা আর্থবোধাতে আসি। দেখো, আমরা মনে হয় এনিডিয়া পর্বের অপর নামটা পড়ি না, অপর নামটা হচ্ছে অঙ্গুরিমাল, মাথায় রাখবা। হ্যাঁ, এনিডিয়া পর্বের অপর নাম হচ্ছে অঙ্গুরিমাল, এটা মাথায় রাখবা, ঠিক আছে? আই হোপ ঠিক আছে। এখন আসো হচ্ছে আর্থবোধা। আর্থবোধা পর্ব আমরা বলছিলাম দ্য বিগেস্ট ফাইলাম ইন আওয়ার ক্লাসিফিকেশন। ওকে, সো এইখানে মাথায় রাখতে হবে যেটা, যে এদের অপর নাম কি? অপর নাম হচ্ছে যে একটু আমরা এখান থেকে বের করি, দাঁড়া, আমার নিজের মাথা থেকে ছুটে গেছে। পোডা, পোডা মানে হচ্ছে পদ, হ্যাঁ, বা ফিট। আর এখানে আর্থ শব্দের অর্থ হচ্ছে জয়েন্ট, আর্থ শব্দের অর্থ হচ্ছে জয়েন্ট, তার মানে হচ্ছে জয়েন্টেড ফিট। হ্যাঁ, তার মানে হচ্ছে জয়েন্টেড ফিট বা সন্ধিযুক্ত উপাঙ্গ। হ্যাঁ, জয়েন্টেড ফিট বা সন্ধিযুক্ত উপাঙ্গ, সন্ধিযুক্ত পা বা উপাঙ্গ, তাহলে সন্ধিপদী প্রাণী। হ্যাঁ, সন্ধিপদী প্রাণী, তাহলে এদেরকে বলা হয় সন্ধিপদী প্রাণী। অনেক সময় অপর নাম ভুলে গেলে এখান থেকে খুঁজে বের করে নেওয়া যায়, যেমন আর্থবোধার ক্ষেত্রে এটা সহজ ছিল, সন্ধিপদী প্রাণী। সন্ধিপদী প্রাণী, বুঝছো? কারণ এদের লেগস বা ফিটের মধ্যে হচ্ছে জয়েন্ট থাকে, বিভিন্ন হাড়ের জয়েন্ট থাকে, এই হাড় এই হাড়, বিভিন্ন হাড়ের জয়েন্ট থাকে, ঠিক আছে? ধরো এইটার সাথে এইটার, এটার সাথে এইটার, এরকম জয়েন্ট দেখতেছো না? এই যে দেখো, এটার সাথে এইটার, তারপর এটার সাথে এইটার, আবার এটার সাথে এইটার, অনেকগুলো জয়েন্ট আছে, দেখছো? ঠিক আছে, অনেক জয়েন্ট আছে। ওয়াও, তেলাপোকা, বুঝতে পারতেছো? মেয়েদের ভয়ের বস্তু। এখন আবার কেউ পালায় যাও না, হ্যাঁ, ক্লাসটা করতে হবে, বোর্ডে দেখে ভয় পেয়ে যেও না। আচ্ছা, সো আমরা বুঝতে পারতেছি যত ধরনের পতঙ্গ আছে সব হচ্ছে তেলাপোকা বলো, ঘাস ফড়িং বলো, মশা বলো, যে কোনো ধরনের মশকি বলো, তারপর হচ্ছে মাছি বলো, গৃহমাছি বলো, প্রজাপতি বলো, অর্থাৎ মানে ঘাস ফড়িং প্রজাপতি, মানে যা আছে পতঙ্গ আল্লাহর নামে, হ্যাঁ, সব হইতেছে আর্থপোডা, মাথায় রাখবা, ঠিক আছে? তো এখন আমরা এগুলোর কি করব বলো তো, কি করা যায়, এটা আমি কীভাবে মনে রাখা যায়? সো আমরা মনে রাখার আগে একটা জিনিস দেখি, সেই জিনিসটা কি দেখবো ভাইয়া? তো আমরা যেটা করতে পারি, দেখি আমরা এই জায়গায় লিখি, কোন পর্ব নিয়ে কথা বলতেছি? আর্থপোডা, না? ওকে, আমার প্রিয় আর্থপোডা, যেটা সবচেয়ে লার্জেস্ট ফাইলাম। সো এই ফাইলামে সর্বপ্রথম আমরা একটু হালকা পাতলা কমন পয়েন্টসগুলো দেখে নিই, অ্যান্ড দেন হচ্ছে এখানে আনকমন বা ইউনিক পয়েন্টগুলো আমরা দেখার চেষ্টা করব। আচ্ছা, সো শুরুতে আমরা জানি এটা সম্পর্কে যদি বলতে হয় কী কী পয়েন্ট বলো তো, বলে ফেলো, নিজে নিজে বলে ফেলি আমরা। সো অঙ্গতন্ত্র মাত্রার
তারপরে হচ্ছে এটা ত্রিস্তরী, কোনো সন্দেহ নাই। ইউসিলোমেট, তাও সন্দেহ নাই। দ্বিপার্শ্বীয় প্রতিসম, তাও সন্দেহ নাই। আছে? নাই। আচ্ছা, তারপরে রক্ত সংবহন তন্ত্র নিয়ে আমরা বলছিলাম যে একটা মানে আমরা পর্ব 5 থেকে সবসময় কমেন্ট করব রক্ত সংবহন তন্ত্র কেমন, খুব ভালো করেই কমেন্ট করবো, কারণ আমরা জানি যে পর্ব 3 এবং 4 আমরা রস নাই, রক্ত সংবহন তন্ত্র এবং শ্বসনতন্ত্র নাই। আর পর্ব 1, 2 তো খুবই অনুন্নত, ওদের বেলায় দেখছো কী ঘটনা ঘটছে। সো আমরা পর্ব 5 থেকেই যেহেতু আমরা আলোচনা করতেছি রক্ত সংবহন তন্ত্র, সবার ক্ষেত্রে আমরা এটা ইনভেরিয়েবলি বলে যাব। সো রক্ত সংবহন তন্ত্র কীরকম? রক্ত সংবহন তন্ত্র হচ্ছে তাদের কী রকম বলো তো, মুক্ত, বদ্ধ, মুক্ত। তাহলে এটা মুক্ত হবে আবার, তাই না? তো এটা হবে আবার মুক্ত। তাহলে আর্থ্রোপোডার ক্ষেত্রে রক্ত সংবহন তন্ত্র হবে মুক্ত, এবং যেখানেই বলবো মুক্ত রক্ত সংবহন তন্ত্র সেখানে অবশ্যই আমাকে বলতে হবে হিমোসিল নামক রক্তপূর্ণ গহ্বরের কথা। সো যেখানেই বলিবে মুক্ত সেখানেই বলিবে হিমোসিল নামক রক্তপূর্ণ গহ্বরের কথা, রক্তপূর্ণ গহ্বরের কথা, রক্তপূর্ণ গহ্বর বিদ্যমান, এরকম করে একটা লাইন বা কথা লিখে দিবা, অর্থাৎ হিমোসিল ওয়ার্ডটা যাতে আসে, ঠিক আছে? সো রক্ত সংবহন যখন বলবা তাতে তাতে যদি হিমোসিল ওয়ার্ডটা আসে, মুক্ত কথাটা আসে, সে এইসব কথাবার্তা যাতে আসে। হ্যাঁ, রক্ত সংবহনে যখন কথা বলবো, মুক্ত বললেই হিমোসিলের কথা বলতে হবে, মুক্ত না বললে বদ্ধ মানে বুঝতেছি যে রক্তনালী ভিতরে আছে। আচ্ছা, তাহলে এই হলো মোটামুটি এগুলোই। হ্যাঁ, তো আনলেস আমরা একটা কথা বলি, এই ক্ষেত্রে আমরা কোনো নেমোনিক্স ব্যবহার করবো না, কারণ আমি ভাইয়া এটা নেমোনিক্সে পড়াতে পছন্দ করি না। আমি এখানে পছন্দ করি, আমার দুইটা খুব ফেভারিট পতঙ্গ আছে, ফেভারিট না মানে পড়ানোর জন্য ফেভারিট, একটা হচ্ছে প্রজাপতি, হ্যাঁ এটা এমনও ভালো লাগে, কিন্তু এটা হচ্ছে তেলাপোকা। সো ওইটা আমার নট সো ফেভারিট। সো তেলাপোকা দেখতেই ঘিন লাগে, ঠিক আছে? মানে ভাল লাগে না, সোজা কথা। এই ভাই সবচেয়ে ফিল দিয়ে একটা ক্রিয়েচার ভাই, কত কত জায়গায় যায়। প্রজাপতি বিভিন্ন সুন্দর সুন্দর কালার আছে, সো ভালোই লাগে। আর আর্থ্রোপোডার মধ্যে আরেকটা ভালো জিনিস হচ্ছে চিংড়ি মাছ, সো যেটা খাইতে ভালো লাগে। সো মানে ঠিক আছে, চলে। কিন্তু তেলাপোকা উদাহরণ কেন দেই? কারণ হচ্ছে পড়ানোর জন্য। সো আসো আমরা দুইটা ছবি আঁকা ট্রাই করি। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে আমাদের একটা প্রজাপতি আঁকা ট্রাই করব। সো আই এম নট এ গুড আর্টিস্ট, বাট যা আঁকবো মনে হয় তোমাদের বোঝানোর জন্য এনাফ আর কি। হ্যাঁ, সো ভাইয়া যেমনে যেমনে আঁকতেছি না তেমনে যেমনে আঁকো, কোনো এক্সট্রা কিছু দিও না, যা আঁকতেছি আপাতত সেমনে আঁকো। হ্যাঁ, তারপরে ধরো একটা তেলাপোকা, তেলাপোকার সামনে ধরো আছে সেট হচ্ছে দুইটা চোখ, ওখানে যেমন দুইটা চোখ, এখানে দুইটা চোখ। এক্স্যাক্টলি এগুলো চোখ না, একটু পরে জানবা এগুলো কি জিনিস। আচ্ছা, অনেকগুলা সন্ধিযুক্ত পথ তো এই জন্য বাঁকা বাঁকা করে দিছি, এখানে একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ। সো এই তো অ্যান্টেনা ভুলে গেছি না। অলরাইট, অলরাইট। সো বিফোর আমরা এই পর্ব নিয়ে আলোচনা শুরু করি, তোমাদেরকে 3টা গুরুত্বপূর্ণ কথা বলি। 3টা গুরুত্বপূর্ণ কথা আমরা আর্থ্রোপোডা পর্ব আলোচনার সময় এই 3টা গুরুত্বপূর্ণ পয়েন্টে যাতে আমরা আলোচনা করতে না ভুলে যাই, এটা আমরা যাতে একটা মাথা রাখি। সো এটা আমি আগে ভাগে ডিসক্লেমার দিয়ে রাখি, যাতে আমি কোনো কারণে এটা পড়াই শেষ না করে দিই, কারণ এইটার মাধ্যমে আমরা মোটামুটি ভালো ইউনিক পয়েন্টগুলো ধরে ফেলতে পারবো, ঠিক আছে? কিন্তু আর্থ্রোপোডা পর্ব প্রাণী যদি শেষ করতে হয়, খুব ভালো করে 3টা পয়েন্ট নিয়ে আসলে কথাটা বলা যৌক্তিক বা কথাটা বলা খুবই দরকারি, কারণ এগুলো অন্য কোনো পর্বের ক্ষেত্রে এইরকম পয়েন্ট পাবো না, একদমই পাবো না। সো খুবই গুরুত্বপূর্ণ শ্রেণীবিন্যাসের ভিত্তি 3টা। ফার্স্ট অফ অল হচ্ছে অঞ্চলায়ন বা টেগমারাইজেশন, নাম্বার 2 খণ্ডকায়ন বা সেগমেন্টেশন, নাম্বার 3 মেটামারিজম বা রূপান্তর। তাহলে আমরা যদি একটু সংক্ষেপে এখানে একটু দেখে রাখি যে আমরা 3টা জিনিস নিয়ে কথা বলবো অবশ্যই শেষে। একটা হচ্ছে আমাদের MST
মানে হচ্ছে রূপান্তর বা মেটামরিজম, সেগমেন্টেশন বা খণ্ডকায়ন, আর টি দিয়ে ট্যাগমাটাইজেশন বা অঞ্চলায়ন। আমরা এটা নিয়ে শেষে কথা বলবো, জাস্ট আপাতত সংক্ষেপে লিখে রাখো। আমরা এমএসটি এগুলো নিয়ে কথা শেষ না করে আমরা অর্থবোধটা শেষ করব না, মাথায় রাখবো এই জিনিস তিনটা নিয়ে কথা না বলে আমরা শেষ করব না, কোনোভাবেও শেষ করব না, ঠিক আছে? ইভেন এমএসটি বলার পরে আবার একটা লাস্টে এম লিখে দাও, হ্যাঁ আবার একটা লাস্টে এম লেখো, মানে এমএসটি এম অথবা এম দিয়ে দুইটা এম বুঝে নিও, দুইটা জিনিস বলবো কোনটা কি, কোনো সমস্যা নেই বলবো। শুরু করি, হ্যাঁ? আচ্ছা দেখো, ফার্স্ট অফ অল আমরা যে কোনো কিছু স্ট্রাকচারের বাইরে আমরা একটু সাদা সাদা জিনিস এঁকে নিব। এখন মূল বডির চারপাশে একটু সাদা সাদা জিনিস এঁকে নিতেছি, তোমার কাছে একটু অদ্ভুত লাগতেছে না? মনে হচ্ছে না এখানে কোনো একটা আউটার কাভারিং দিচ্ছি? ইয়েস, একটা কাভারিং দিচ্ছি, এবং সেটা খুব শক্ত রিজিড একটা কাভারিং, মনে হচ্ছে সাদা, তাহলে এটা বহিকঙ্কাল বলতে পারি। আমি এখানে যা আঁকার চেষ্টা করছি বহিকঙ্কাল, কঙ্কাল হয়ে গেছে, সরি, বহিকঙ্কাল। বহিকঙ্কালটা খুবই শক্ত, আর সেই শক্ত কঙ্কালটা হচ্ছে কাইটিন নির্মিত, মনে রাখবা। তাহলে কাইটিন নির্মিত বহুত শক্ত একটা বহিকঙ্কাল আমরা পাবো, ক্লিয়ার? এটা হচ্ছে নাম্বার 1 নাম্বার পয়েন্ট। নাম্বার দুই, আমরা যদি একটু খেয়াল করি, উপরের দিকে দুটো চোখ দেখতে পাচ্ছি, এটারও তেলাপোকারও দুটো চোখ দেখতে পাচ্ছি কি না? তার মানে এগুলো হচ্ছে তাদের চোখ না, আসলে এগুলোকে বলা হয় তাদের কম্পাউন্ড আইস, এগুলোকে বলা হয় কম্পাউন্ড আইস। এই জিনিসগুলো হচ্ছে কম্পাউন্ড আই, বা বাংলায় বললে পুঞ্জাক্ষী। এগুলো তাদের নর্মাল কোনো চোখ না, এটা হচ্ছে কম্পাউন্ড আই বা পুঞ্জাক্ষী, বুঝে গেছে? তো একটু খেয়াল করো, কয়টা আছে পুঞ্জাক্ষী? 2টা, তাই না? তার মানে আমরা বলতে পারি পুঞ্জাক্ষী হচ্ছে কয় জোড়া? 1 জোড়া, ক্লিয়ার? এটা পরীক্ষা প্রশ্ন আছে যে পুঞ্জাক্ষী কয় জোড়া। সো এই জন্য আমি তোমাকে অবশ্যই পিক্টোরিয়াল একটা থিঙ্কিং তোমার মাথার মধ্যে ঢুকাই দিচ্ছি, যাতে তুমি এই ছবিটা মাথায় নিয়ে পরীক্ষার হলে ঢুকলে এখান থেকে ঘুরে ঘুরে তুমি পয়েন্ট বের করতে পারো। তারপরে আসো, 2টা অ্যান্টেনা খেয়াল করতেছো উপরে, আবার এখানে অ্যান্টেনা 4টা দেখতেছো, দেখো এগুলো হচ্ছে অ্যান্টেনা, দেখো এটাও অ্যান্টেনা, আবার এটাও অ্যান্টেনা। এখন খেয়াল করলে দেখবা এখানে আছে 2টা, এখানে আঁকার চেষ্টা করছে হচ্ছে 4টা। তার মানে এখানে একটা গন্ডগোল আছে যে এটা 1 জোড়াও হইতে পারে, 2 জোড়াও হইতে পারে, তাহলে 1 অথবা 2 জোড়া। তাহলে অ্যান্টেনা কতটা থাকে? 1 জোড়া অথবা 2 জোড়া অ্যান্টেনা বিদ্যমান। এই যে আমরা পেরে যাচ্ছি কতগুলো এমসিকিউ, জাস্ট ছবি আঁকলাম এটার মধ্যে পেয়ে যাচ্ছি। তারপরে একটু পায়ের দিকে তাকান ভাইয়া, পায়ের দিকে তাকান, এটা কীরকম? সন্ধিযুক্ত উপাঙ্গ, তাহলে এদের সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান। এমনও আর্থবোটা শব্দের অর্থ দিয়ে আমরা বুঝতে পারি সন্ধিপদী। এদের পা বা পদে কি থাকে? সন্ধি থাকে, অনেক জয়েন্ট থাকে, সো সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান। এটা একটা পয়েন্ট হয়ে গেল, হ্যাঁ? আমরা এখানে তাকায় পয়েন্ট বের করে ফেলবো। তারপরে একটু চিন্তা করে দেখো, আমরা যদি এখানে একটু খণ্ডকায়ন করতাম, দেখো 1 নাম্বার খণ্ডের সাথে 2 নাম্বার খণ্ডের একটু হলো ডিফারেন্স আছে, হ্যাঁ? 3 নাম্বার খণ্ড একটু অন্যরকম, 4 নাম্বার খণ্ড আরেকটু অন্যরকম, 5, 6, 7, 8 এগুলো একটাও কিন্তু সেম না, তাই না? তার মানে এগুলো হচ্ছে কি অসম খণ্ডকায়ন। পতঙ্গ মানেই হচ্ছে অসম খণ্ডকায়ন বা অপকৃত খণ্ডকায়ন, ঠিক আছে? বা অপকৃত খণ্ডকায়ন, ক্লিয়ার? আমরা যেটা বলছি অলরেডি এমএসটির মধ্যে কথা বলা হয়ে গেছে, সেগমেন্টেশন নিয়ে আলাপ করতাম। সো সেগমেন্টেশন কীরকম? এটা নন ট্রু সেগমেন্টেশন, অর্থাৎ অসমখণ্ডকায়ন, বোঝা যাচ্ছে? আচ্ছা, আমরা মোটামুটি অনেক কিছু পড়ে বুঝছি। এখন খেয়াল করো, আরও 2টা নাম্বার নিয়ে কথা বলবো। দেখো ডানা, একটু চিন্তা করো, ডানা, এই যে দেখো একটা ডানা, 2টা ডানা, একটা ডানা, 2টা ডানা, 4টা। আবার এখানে দেখো 1, 2, 3, 4 ডানা হিসাব করলে এগুলো তো তাদের জানা। দেখো প্রজাপতির ডানা কিন্তু অনেক বড় বড়, চিন্তা হিসাব করে দেখো 1, 2, 3, 4 অনেক বড় বড় ডানা। আর মানে কি জানি বলে, তেলাপোকা ডানাটা তো মানে এরকম মার্জ হয়ে থাকে বডির সাথে, এটা দেখা যায় না। সো আমি ইচ্ছা করে একটু উড়ন্তি অবস্থার ডানা দেখানোর চেষ্টা করছি, ডানাটা অত বড় না। তাহলে চিন্তা করে দেখো, তাহলে ডানা, এই যে ডানা কাটা পরি, এই যে ডানা, তাহলে ডানা কয়টা? ঠিক আছে, এখান থেকে আমার মনে পড়লো ডানা কাটা পরি। ওকে, আমি ডানা কাটা পরি, সো তাদের ডানা কাটা পরি না, তারা হচ্ছে ডানা সহ পরি। সো তাদের ডানা থাকবে কয়টা ভাই? দেখো তো কয়টা? 2 জোড়া, শেষ। যা দেখতেছো তাই বলবা, বানায় কিচ্ছু বলার নাই, 2 জোড়া ডানা। আচ্ছা, পা কয় জোড়া? দেখো 1টা, 2টা, 3টা, আবার এদিকেও 3টা, তার মানে 3 জোড়া পা,
তাহলে পা কয়টা বা পদ কয়টা? 3 জোড়া। তুমি একটা তেলাপোকা বাদ দাও, মশার দিকে তাকাইলে মশারও দেখবা যে মশা হাতে নাও, একটু আগে মশা একটা মাইরা হাতে নাও, দেখবা যে মশারও 3 জোড়া পা। তাহলে যে কোনো পতঙ্গ কয় জোড়া পা? 3 জোড়া পা। ডানা কয় জোড়া? 2 জোড়া ডানা। ঠিক আছে, তাহলে আমরা 4টা সঙ্গত তথ্য পাইলাম। ডানা কয় জোড়া সেটা পাইলাম, পা কয় জোড়া সেটা পাইলাম, অ্যান্টেনা কয় জোড়া পাইলাম, পুঞ্জাকে কয় জোড়া পাইলাম। তাহলে এগুলোকে আমি ছবি ছাড়া ঠাস ঠাস মুখস্থ করলে পরবর্তীতে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকতো না? অবশ্যই থাকতো। এই কারণে আমি তোমাদেরকে ছবি পড়াই নাই। বুঝে আসছে? এখন দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যে 3টা জিনিস নিয়ে বলছিলাম, আলাপ না করলে কখনো শেষ হবে না, সেই 3টা জিনিসকে এখানে আলোচনা করবো না, পরের পেজে জায়গা, পরের পেজটাকে নিয়ে নিই। সো আমরা বলছিলাম এম এস টি। আসি আমরা ফার্স্ট অফ অল এম দিয়ে আমি বলছিলাম 2টা জিনিস, একটা হচ্ছে মালপিজিয়ান। মালপিজিয়ান কি হবে বলো? নালিকা। এইখানে একটা ভুল করে মানুষ, মনে রাখবা মালপিজিয়ান নালিকা হচ্ছে আর্থ্রোপোডাদের রেচনাঙ্গ, আর আমাদের মানুষের রেচনাঙ্গ হচ্ছে মালপিজিয়ান বডি নামের একটা অংশ আছে। সো আমাদের মালপিজিয়ান বডি অংশটা পাওয়া যায় হচ্ছে মানুষের বডিতে, আর মালপিজিয়ান নালিকা পাওয়া যায় আর্থ্রোপোডা। সো আমরা একটু লিখে রাখি, সাবধান। ঠিক আছে, সাবধান, মালপিজিয়ান বডি কর্ডাটা বা মানুষে। ক্লিয়ার? তোমরা যখন কিডনি চ্যাপ্টারটা পড়বা বা পড়ে ফেললে তোমরা জানতা, তাই না? মালপিজিয়ান বডি অলরেডি তোমরা 19-এও পড়ছো, তাই না? পড়ছো। তাহলে মালপিজিয়ান বডি প্লাস এটা হচ্ছে মেটামারিজম। মানে হচ্ছে রূপান্তর। ঠিক আছে, তারপর এটা হচ্ছে সেগমেন্টেশন, অসম। তারপর টিতে হচ্ছে ট্যাগমাটাইজেশন বা অঞ্চলায়ন, ট্যাগমাটাইজেশন বা অঞ্চলায়ন। অঞ্চলায়ন নিয়ে আগে কথা বলি। দেখো, মূলত পতঙ্গগুলো 3টা অঞ্চলে ভাগ হয়। কি কি অঞ্চলে? মস্তক, বক্ষ, উদর। আমরা যদি ধরো প্রজাপতিটার দিকে তাকাই, দেখো এটা হচ্ছে মস্তক, বক্ষ, উদর, 3টা অংশ পাইছি। সো ম্যাক্সিমাম পতঙ্গের ক্ষেত্রে আমরা এরকম পাবো। ইভেন ঘাসফড়িংও এই জিনিসটা হয়, মস্তক, বক্ষ, উদর। কিন্তু মাথায় রাখবা এটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে। কিন্তু যেমন এক্সেপশন আছে, থাকতেই পারে। যেরকম এক্সেপশন হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছের দিকে খেয়াল করলে দেখবা ওদের 2টা অংশ থাকে, মস্তক এবং বক্ষ মিলে একসাথে শিরোবক্ষ হয়। শির মানে হচ্ছে মাথা। সো মস্তকের অপোজিট একটা ওয়ার্ড হচ্ছে শির। বলে না শিরোচ্ছেদ করে দিব, শির মানে মাথা, কল্লা কাইটা দিব, শিরোচ্ছেদ। সো শির মানে হচ্ছে মস্তক বা মাথা, বক্ষ মানে বক্ষ, শিরোবক্ষ। তাহলে এদের একটা অংশ থাকে শিরোবক্ষ, এদের একটা অংশের নাম হচ্ছে শিরোবক্ষ বা সেফালোথোরাক্স। ঠিক আছে, এগুলো ইংলিশগুলো একটু বলে দিই। দেখো, মস্তক ইংরেজি হচ্ছে হেড, বক্ষর ইংরেজি হচ্ছে থোরাক্স, উদরের ইংরেজি হচ্ছে তোমার অ্যাবডোমেন। তাহলে মস্তক, বক্ষ, উদর, হেড, থোরাক্স, অ্যাবডোমেনে ভাগ হয়। তার মধ্যে হেড এবং থোরাক্স একসাথে মিলে চিংড়ি মাছের ক্ষেত্রে কি তৈরি করে? সেফালোথোরাক্স গঠন করে। ঠিক আছে, সেফালোথোরাক্স। আর শিরোবক্ষ আর উদরটা আলাদা থাকে, শেষ। উদর অর্থাৎ অ্যাবডোমেন ঠিকঠাকই থাকে, কোনো ঝামেলা নেই, শেষ। আচ্ছা, এখন আসো রূপান্তর নিয়ে কথা বলি। চলো, এইখানে আমাদের সবচেয়ে বড় ঝামেলাটা দেখো ভাইয়া। রূপান্তর মানে তো বুঝতেছো যে এক দশা থেকে আরেক দশায় পরিণত হবে। একটা দাবা দশা থাকবে, পরে আরেকটা দাবা দশা কনভার্ট হবে, তারপর আবার আস্তে আস্তে পরিণত দশার দিকে যাবে। সো ওদের যেটা হয় যে ওদের সম্পূর্ণ রূপান্তরও হইতে পারে, অসম্পূর্ণ রূপান্তরও ঘটতে পারে। এটা যদিও তোমাদের এখানে ডিটেলস নাই, বাট আমি একটু হালকা ডিটেলস পড়াই দিব, কারণ এটা পরবর্তী চ্যাপ্টারে গিয়ে তোমাদের এই কনসেপ্টটা কাজে লাগবে। ঠিক আছে, সো এদের সম্পূর্ণ রূপান্তর হইতে পারে, অসম্পূর্ণ রূপান্তর হইতে পারে। তো দুটার মধ্যে বেসিক ডিফারেন্স কোন জায়গায়? দেখো, দশাটা দেখাই বা কিভাবে চেঞ্জটা হয়। সম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে যেটা হয়, ধরো প্রথমে হচ্ছে তুমি আন্ডা পাইছো, ডিম মানে হচ্ছে তোমার ডিম্বাণু। হ্যাঁ, সো এগ থেকে তুমি হচ্ছে যে ইয়াতে যাবা, লার্ভা, তারপর হচ্ছে পিউপা, তারপর হচ্ছে তুমি একদম পরিণত বা অ্যাডাল্ট দশায় যাবা। সোজা কথা, পরিণত বা অ্যাডাল্ট অবস্থায় চলে গেলা তুমি। এভাবে হচ্ছে তোমার
কনভার্সনটা। তুমি প্রথমে হচ্ছে ডিম ছিলা, মানে ডিম্বাণু, তো ডিম থেকে লার্ভা দশা, লার্ভা থেকে পিউপা, পিউপা থেকে অ্যাডাল্ট। সো এইভাবে হচ্ছে সম্পূর্ণ রূপান্তর হয় আর্থ্রোপোডাদের ক্ষেত্রে। আবার কারো কারো ক্ষেত্রে অসম্পূর্ণ রূপান্তর হয়। যেমন অসম্পূর্ণ রূপান্তরের মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায়? ডিফারেন্সের পয়েন্ট আমি তোমাদেরকে বলি। দেখো, এগ ঠিক থাকে, এগ ঠিক থাকে, তারপরে অ্যাডাল্ট ঠিক থাকে, এই দুটো কোনো সমস্যা হয় না। সমস্যা হয় এই দুটো দশাতে কনভার্ট হতে পারে না কোনো একটা কারণে। ওরা সমস্যা হয় যে দুইটা দশা কনভার্ট না হয়ে ওরা দুইটা দশার মধ্যবর্তী আরেকটা দশা বা দুইটা মিলে একটা মার্জ হয়ে একটা দশা তৈরি করে, যেটার নাম হয় নিম্ফ দশা। এটাই হচ্ছে পার্থক্যটা দুটার মধ্যে, ডিফারেন্স হচ্ছে এই জায়গায়। তাহলে মাথায় রাখবা, আমরা লার্ভা পিউপা পাবো হচ্ছে সম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে, এবং নিম্ফ দশাটা পাবো হচ্ছে আমরা অসম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে। যেমন ঘাসফড়িং অসম্পূর্ণ রূপান্তর দেখা যায়, নিম্ফ দশা দেখা যায়, সো সব ক্ষেত্রে আমরা পাবো না। তো এই জন্য মাথায় রাখবা হচ্ছে যে তোমার বইয়ে একটা লেখা আছে, এদের ক্ষেত্রে লার্ভা পিউপা নিম্ফ এসব দশা দেখা যেতে পারে, কিন্তু কখনোই মাথায় রাখবা লার্ভা পিউপা যার মধ্যে দেখা যাবে ওর মধ্যে নিম্ফ দেখা যাবে না। কারণ একটা মানুষ বা একটা প্রাণী একই সাথে সম্পূর্ণ রূপান্তর অসম্পূর্ণ রূপান্তর করবে না। আবার সেম কথা, নিম্ফ দশা থাকলে এই দুটো থাকবে না। ঠিক আছে, মাথায় রাখবা। তো এই হলো ঘটনা আর কি। সো এটা যাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে তারা বুঝতে পারবে। সো কীভাবে লার্ভা পিউপা নিম্ফ দশার কথা আসছে সেটা তোমরা একটু হইলেও এখন বুঝবা। সো যতটুকু বোঝার দরকার ততটুকু তোমাদের এখানে আলোচনা করে দিচ্ছি। তাহলে এমএসটির কথা আমরা ভুলবো না, এবং মালপিজিয়ান যে মালপিজিয়ান নালিকা যে তাদের রেচনাঙ্গ, বডি না, বডি হচ্ছে মানুষের। সো রেচনাঙ্গ সেটা আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো আমরা মনে হয় এই জায়গায় আর্থ্রোপোডা শেষ করতে পারি। আসো এখন আসি আমরা একাইনোডার্মাটা। ওকে, একাইনোডার্মাটা। সো একাইনোডার্মাটার মধ্যে আমরা কথা বুঝতে হচ্ছে কাইনো দিয়ে বুঝে যাচ্ছে কাটা। ঠিক আছে, কাটা লাগা। ঠিক আছে, তারপর ডার্মা মানে হচ্ছে, ডার্মা শব্দের অর্থ হচ্ছে কি ত্বক। সো তুমি যখন কোনো স্কিনের ডাক্তার দেখাও, উনি হচ্ছে ডার্মাটোলজিস্ট। সো মাথায় রাখবা ডার্মা শব্দের অর্থ হচ্ছে ত্বক। ডার্ম এটাও একটা ত্বক, অন্তত্বক বহিত্বক, আসলে ত্বক। ডার্ম শব্দের অর্থ হচ্ছে ত্বক। তাহলে কাঁটাযুক্ত ত্বককে আমরা বলতে পারি কণ্টক ত্বক প্রাণী। তাহলে প্রাণীগুলো কীরকম? কাঁটাযুক্ত। তাহলে কণ্টক ত্বক প্রাণী বলা হয় হচ্ছে এদের অপর নাম। ক্লিয়ার? একাইনোডার্মাটার অপর নাম কি? কণ্টক ত্বক প্রাণী। আচ্ছা, এখানে বহুত কিছু বলছে না? অল রাইট, সো দেখি কেমনে পড়ানো যায়। খুবই ইজি করে পড়াবো। আসো, আমরা এক নাম্বার বৈশিষ্ট্যগুলো আমি দেখে নিছি, এখন তোমাদেরকে একটু বৈশিষ্ট্য করে ইজি করে পড়াই দিব। আসো, একাইনোডার্মাটা কি মাটা? ডার্মাটা। আসো, সো একাইনোডার্মাটার মধ্যে কি পড়তেছে? আমরা কমন বৈশিষ্ট্যগুলো একটু আগে বলে ফেলি, আমরা জানি, লিখে ফেললেও কমন বৈশিষ্ট্যগুলো আগের মতো সেম। আগের মতো সেম, এগুলো নিয়ে আর কিছু বলার নাই। এখন মাথায় রাখবা হচ্ছে একাইনোডার্মাটার মধ্যে একটা কথাই বলবো, তারা হচ্ছে কি সব পার্টি করার স্বভাবের। ওদের জীবনটাই হচ্ছে কি খুব, ওরা পার্টি করে, এনজয় করে। ওরা সমুদ্রের মধ্যে থাকে, ওরা হচ্ছে কি সবাই সামুদ্রিক। এরা কি সবাই সামুদ্রিক। সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে এরা হচ্ছে সবাই সামুদ্রিক, এবং মজার ব্যাপার হচ্ছে ওদের উদাহরণগুলো সব সমুদ্র, সাগর ইত্যাদি রিলেটেড। মাথায় রাখবা, সমুদ্র, সাগর ইত্যাদি রিলেটেড তাদের উদাহরণগুলো। নিজারিয়াতে আমরা যেগুলো পড়ে আসছি সেগুলো হচ্ছে এই 3টা বা 4টা বাদ দিয়ে যা পাবা সব হচ্ছে কি হবে ভাইয়া বলো তো? সব হবে আমাদের একাইনোডার্মাটার এক্সাম্পল। মাথায় রাখবা, সেটা হোক সমুদ্র শসা, সেটা হোক সমুদ্র পদ্ম। হ্যাঁ, আমি ভুল না করলে এরকম আরও অনেক আছে, দাঁড়াও দেখে বলি। সাগর আর চীন, সমুদ্র শসা, সমুদ্র পদ্ম, হ্যাঁ ঠিকই বলছি, বৃতল তারা। তাহলে মাথায় রাখবা হচ্ছে উদাহরণগুলা সমুদ্র অথবা সাগর অথবা তারা, স্টারফিশ, তারা রিলেটেড হবে। মাথায় রাখবা, এরকম একটা শব্দ যদি পাও তাহলে মনে করবা কি হচ্ছে এগুলো কিসের উদাহরণ বলো তো ভাইয়া? একাইনোডার্মাটার এক্সাম্পল। কিন্তু মাথায় রাখবা এক্সেপ্ট, মাইনাস করে দিবা, মাইনাস নিডারিয়াগুলা, মানে নিডারিয়া বাদে।
জাস্ট এই জিনিসটা মাথায় রাখবা, নিডারিয়া বাদে। নিডারিয়াতে কিন্তু কয়েকটা সমুদ্র রিলেটেড প্রাণীর কথা আছে। কি কি বলো তো, আমি একটু আবার দেখে বলি। হ্যাঁ, আমি যে চাই না আমি ভুল বলে ফেলি, ভুল বললে ভুল জিনিসটা মাথার মধ্যে তোমাদের অনেক দিন ঘুরবে। হ্যাঁ, দেখেই বলি। আচ্ছা, কি কি ছিল? সাগর কুসুম, সাগর পাখা। বাহ, নতুন নতুন এক্সাম্পলগুলো তো আরও আরও জোস, ভালো, খুবই ভালো। আচ্ছা, সমুদ্র পালক, সাগর কুসুম, সাগর পাখা, ওগুলো ছিল কি বলতো, নিডারিয়া। বুঝছো? এগুলো একটু পয়েন্ট আউট করে নিবা, এগুলো একটু নোট ডাউন করে নিবা। আচ্ছা, এখন আসো, তো মাথায় রাখবা একানোডার্মাটা কি করবে, খুবই পার্টি করবে। সো একানোডার্মাটা সবচেয়ে ক্লাসিক্যাল এক্সাম্পল কি, সমুদ্র তারা বা স্টার ফিশ। সমুদ্র তারা বা স্টার ফিশ। সো আমরা একটা স্টার ফিশকে আঁকা ট্রাই করি। হ্যাঁ, স্টার ফিশ, ধরো স্টার ফিশের এটা হচ্ছে সামনের পার্ট, তার মুখ দেখা যাচ্ছে, মুখচ্ছিদ্র দেখতে পাচ্ছি। এখন সে সামনে দেখায় নাচছে, লা লা লা, ঠিক আছে, সামনের পার্টটা দেখা নাচতেছে, ঠিক আছে। আর এটা ধরো পিছের দিকে ব্যাগ দেখা নাচতেছে। হ্যাঁ হ্যাঁ, পার্টি করতেছে, এটা হচ্ছে পিছনের অংশ, ঠিক আছে। সে হচ্ছে পিছনের অংশ, লা 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 লা, ঠিক আছে, এইভাবে করেছে, পিছনে পার্টি করতেছে। সো দুজনে পার্টি করার মধ্যে একটু মানে অমিল আছে, দেখতে পাচ্ছ। একজন হচ্ছে সামনে দেখায় পার্টি করতেছে, একজন হচ্ছে পিছন দেখায় পার্টি করতেছে। সো দুই বন্ধু, দুই স্টার ফিশের মধ্যে নাচানাচি হচ্ছে, আমরা এখান থেকে তথ্যগুলো ফাইন্ড আউট করবো। হ্যাঁ, সো মাথায় রাখতে হবে, এদের অলরেডি আমি বলে ফেলছিলাম যে এদের দেহে প্রচুর কাটা পাবো, শক্ত কাটা নরম কাটা এটা ডাজেন্ট ম্যাটার, কিন্তু এদের বডিতে অনেক কাটা পাবো। সো আমরা বলছিলাম, সো কাটাগুলো একটু দিয়ে দাও, কাটা লাগা, ঠিক আছে, হাই লাগা। আচ্ছা, ঠিক আছে, ওকে, কাটা, আর কত কাটা দিব? আচ্ছা, সো এই ধরো কাটাগুলা, কাটাগুলার একটা নাম আছে। আমরা যে আঁকলাম ফার্স্টে এই কাটাগুলার নামটা জেনে নেই। কাটাগুলার নাম হচ্ছে স্পাইন অথবা পেডিসিলারি। স্পাইন অথবা পেডিসিলারি, একটু কষ্ট করে মুখস্থ করবা, ঠিক আছে, স্পাইন অথবা পেডিসিলারি। মাথায় রাখবো হচ্ছে কি, নামক কাটা, এগুলো হচ্ছে কাটা, তার কাটাগুলোর নাম কি, স্পাইন অথবা পেডিসিলারি। শেষ, একটা পয়েন্ট আমরা অলরেডি পড়ে ফেলছি। এখন একটা জিনিস চিন্তা করে দেখো, আচ্ছা এটা কোন প্রতিসম হবে? অবশ্যই অরীয় প্রতিসম, কিন্তু এটা যেহেতু 5টা বাহু আছে দেখতে পাচ্ছ, এটা হবে পঞ্চ অরীয় প্রতিসম। সো মাথায় রাখবা, এটাকে আলাদা করে লিখতে হবে পঞ্চ অরীয় প্রতিসম। এটা অরীয়র আন্ডারে পড়তেছে, কিন্তু এটা পঞ্চ অরীয় প্রতিসম। ক্লিয়ার? এরপরে দেখো 5টা যে বাহু, 5টা বাহুর মাঝখানে খাজ আছে, দেখছো? এই একটা খাজ, এই একটা খাজ, এই একটা খাজ, 2 3 4 5, সরি 1 2 3 4 5, 5টা। তাহলে এইগুলোকে বলা হয় অ্যাম্বুলাক্রাল খাদ, এগুলোকে বলা হয় অ্যাম্বুলাক্রাল খাদ। তাহলে অ্যাম্বুলাক্রাল খাদ কয়টা আছে ভাইয়া বলো তো, দেখে বলো। 5টা। তাহলে এখানেও একটা সংগত তথ্য আমরা ছবি দেখে বলে ফেললাম। আরেকটা জিনিস খেয়াল করো, এইটা মুখ দেখায় আছে, এটা মুখ দেখায় নাই। যেই সাইডে মুখ থাকবে সেটা হচ্ছে মৌখিক তল। তাহলে এটা মৌখিক তল আছে একটা, এবং আরেকটা কি তল থাকবে, বিমৌখিক তল। বিপরীত অফ মৌখিক তল ইজ ইকুয়ালস টু বিমৌখিক তল। বিপরীত অফ মৌখিক তল ইজ ইকুয়ালস টু বিমৌখিক তল। তাহলে এরা মৌখিক তল এবং বিমৌখিক তলে বিন্যস্ত থাকবে, এই পয়েন্টটা লিখে ফেলো, বইয়েও আছে। তাহলে 5টা অ্যাম্বুলাক্রাল খাদ বিদ্যমান, লিখে ফেলো। পঞ্চ অরীয় প্রতিসম লিখে ফেলো। কাটা কীরকম, কাটার নাম কি, স্পাইন পেডিসিলারি। দেখো এই অলরেডি এখান থেকে বহুত পয়েন্ট পেয়ে গেছো। এখন আমরা বের করবো হচ্ছে পার্টি থেকে পয়েন্ট। তার আগে আমরা একানোডার্মাটা থেকেও পয়েন্ট বের করব, কারণ সে আমারে বলছে নো, সে আমারে কি বলছে, নো বলছে, নো। এখন আমি তার কাছে জানতে যাবো, ওই বেটা কি নো বলছিস আমার কাছে, কি নাই তোর কাছে সেটা বল আমারে আগে, সেটা বলতে হইব তোর। সো সে আমার কাছে স্বীকার করছে 2টা র নাই, 2টা র তার লাইফে নাই, 2টা র তার লাইফে নাই। 2টা র কি নাই বল না, খুলে বল বেটা। এভাবে আধা কথা বললে কি হবে? আমি তোর প্রবলেম সলভ করতে পারবো? বললো যে ভাইয়া আমার কাছে কি নাই, আমার কাছে র দিয়ে রক্ত সংবহনতন্ত্র নাই। ওকে, ভেরি গুড,
মনে পড়ছে? আমরা আগেও পড়ে আসছিলাম। তো র দিয়ে রক্ত সংবহনতন্ত্র নাই, আরেকটা মনে রাখবা, র দিয়ে তাদের রেচনতন্ত্রও নাই। তাহলে 2 র তাদের মাঝখানে নাই, তাদের জীবন থেকে অ্যাবসেন্ট। কিন্তু মজার ব্যাপার, রক্ত সংবহনতন্ত্র না থাকলেও এর বিকল্প হিসাবে কি থাকে? বিকল্প হিসাবে কি থাকে? হিমাল ও পেরিহিমাল তন্ত্র। সো এটা একটু ভালো করে পড়বা, এটা এক্সাম পরীক্ষায় আসতে পারে। সো রক্ত সংবন্ধন হিমাল এবং পেরিহিমাল তন্ত্র কোন তন্ত্রের বিকল্প হিসেবে থাকে? রক্ত সংবহন তন্ত্রের বিকল্প হিসেবে। কাদের থাকে? একাইনোডার্মাটাদের। আচ্ছা, তাইলে আমরা যেটা বলতেছিলাম, আমরা মনে হয় একটু পিছাই ফেলি, এই জিনিসটাকে একটু উপরে উঠাই ফেলি, করে পার্টিটা একটু উঠাই ফেলি উপরে। তাহলে এটা কি বলছিলাম? করে পার্টি। কেন পার্টি করে তাহলে সেটা আমাকে জানতে হবে না? অবশ্যই জানতে হবে। এটা তো আচ্ছা আচ্ছা, কেন পার্টি করে আমরা একটু জানি। কেন পার্টি করে? পা দিয়ে হচ্ছে, পা দিয়ে কি হবে? পা দিয়ে জানি কি হবে, মাথায় কেন আসে না? পা দিয়ে পেরিসিলারি, যাই হোক, পা দিয়ে কি আসে মাথায় আসতেছে না। পানি সংবহন তন্ত্র খুব সম্ভবত, দাঁড়াও একটা মিনিট। ট দিয়ে হচ্ছে টিউব ফিট, এটা মনে আছে। টিউব ফিট হচ্ছে, বা বাংলা করলে টিউব মানে হচ্ছে নালিকা পদ। নালিকা পদ, এটা হচ্ছে তাদের চলনাঙ্গ। খুব ভালো করে মনে রাখবা, টিউব ফিট বা নালিকা পদ হচ্ছে তাদের চলনাঙ্গ। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। হ্যাঁ, তারপরে হচ্ছে পা দিয়ে হচ্ছে পানি সংবহন, ইফ আই এম নট রং, একটু দেখে নি, দাঁড়াও, অনেক দিন দেখি না, এখানে লেখা কেন নাই? হ্যাঁ, পানি সংবহন তন্ত্র, ওয়াটার ভাস্কুলার সিস্টেম। এটাই পানি সংবহন তন্ত্র, স্পেশাল পানি সংবহন তন্ত্র থাকে, স্পেশাল পানি সংবহন তন্ত্র থাকে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা দেখো, তাহলে পানি সংবহন তন্ত্র পাওয়া যায়। দেখো ভাইয়া, আমি তোমাকে একটা জিনিস গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুমি যদি এইভাবে করে না পড়ো না, তোমার অনেকগুলা জিনিসে অনেক ঝামেলা লাগবে। তুমি হয়তো এখন ভালো করে হয়তো কোনো টেকনিক ছাড়া পড়ে গেলা, খুব ভালো করে মুখস্থ করলা, কিন্তু আলটিমেটলি 2 মাস পরে যখন আমি তোমাকে দিব, তোমার কমপ্লিটলি নিউ এবং এই পড়াটা তোমাকে মুখস্থ করতে মিনিমাম 2 ঘন্টা আবার লাগবে। কিন্তু আমি তোমাকে বলে দিতে পারি, আমি যে টেকনিকে পড়াই গেছি না, তুমি যদি 2 মাস পরে এসে ভুলেও যাও, জাস্ট 10 মিনিটস লাগবে। তুমি প্রত্যেকটা ছন্দ রিভাইজ করবা, জাস্ট 10 মিনিটসে তুমি সবগুলা পর্ব এখন ঠাস ঠাস মিনিমাম হইলো 7-8টা করে পয়েন্ট তুমি লিখে দিয়ে আসতে পারবে, এবং তাও সবচেয়ে ইম্পর্টেন্ট ইউনিক পয়েন্টগুলো। যেমন চিন্তা করে দেখো, একাইনোডার্মাটার কথা আমি বললাম কি একাই নো, সে আমাকে দুইটা জিনিস না বলছে। কোন দুটা জিনিস? দুইটা র যুক্ত জিনিস। কোন র? রক্ত সংবহন, রেচনতন্ত্র। রক্ত সংবহন নাই তো কি হয়েছে? হিমালতন্ত্র, হিমালতন্ত্র আছে, কতগুলো পয়েন্ট বলে ফেলছি। তারপরে একাইনোডার্মাটার মধ্যে বলেই দিছে এটা হচ্ছে কণ্টকতক প্রাণী। তাহলে কাঁটাগুলোর নাম বলে ফেলো, স্পাইন পেডিসিলারি। আচ্ছা, এটার মধ্যে একটা সমুদ্র তারা বা স্টারফিশ পড়তেছে, স্টারফিশের পঞ্চউড়ীয় প্রতিসম। তারপরে খেয়াল করো এম্বুলাক্রাল খাত কয়টা আছে? 5টা। একজন সামনে ড্যান্স করতেছে, একজন পিছে ড্যান্স করতেছে, তাহলে মৌখিক বিমৌখিক তলে বিন্যস্ত। আচ্ছা, পার্টি করার কথা বলছিলাম, তাহলে পাতে হচ্ছে পানি সংবহন তন্ত্র এবং টিতে হচ্ছে টিউব ফিট। এখন বলো, আমি যদি একটা বার নেমোনিক্স রিভাইজ দিয়ে তোমাদের সামনে ঠাস ঠাস গড় করা কথা পড়ে ফেলতে পারছি, তোমরা যদি আমার থেকে বেশিবার এটা প্র্যাকটিস করো, আমার থেকে ভালো করে পারবা। আমি তোমাকে হয়তো শিখাই দিছি, কিন্তু আমি এখন প্র্যাকটিস না করলে আমি কয়দিন পর ভুলে যাবো। কিন্তু তুমি যদি ভালো করে প্র্যাকটিস করো, তুমি ঠাস ঠাস করে একাডেমির সব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য তুমি বলে ফেলতে পারবা। এবং আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট কী ছিল? সবাই সামুদ্রিক, তাই তাদের এক্সাম্পলগুলো সমুদ্র, সাগর এবং তারা রিলেটেড হবে, যেমন ব্রিটল তারা। এটাও কি বলতো? একাডেমিটা। আচ্ছা, তো মোটামুটি আমরা শেষ করলাম। এখন করডাটা। সো করডাটা নিয়ে একটু আলোচনা করতে হবে, কিছু মৌলিক আলোচনা করতে হবে। ওকে, সো আমরা দেখি। আচ্ছা, করডাটা নিয়ে যে আমরা আলোচনা করব, করডাটা নিয়ে আমি আসলে দুইটা ভিন্ন অ্যাসপেক্টে আলোচনা করতে পছন্দ করি, এবং এইটাই আসলে হওয়াটা উচিত। সেটা হচ্ছে যে করডাটা পর্বের কিছু হচ্ছে তোমার মূল বৈশিষ্ট্য আছে, যেগুলো মৌলিক বৈশিষ্ট্য বলতে পারি, মানে যেগুলো অনন্য বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলো করডাটাকে অন্যান্য সকল পর্ব থেকে
কমপ্লিটলি ভিন্ন করছে, যার কারণে আমরা বলতে পারি যেই পয়েন্টগুলো হচ্ছে কি একদম কমপ্লিটলি কর্ডেট ভার্সেস নন কর্ডেট। আমরা জানি কর্ডাটা পর্বে যারা আছে তাদেরকে আমরা কি রাখি, কর্ডেট প্রাণী রাখি। তাহলে কর্ডেট প্রাণী হবে এদের অপর নাম, তাই না? তাহলে এই কর্ডেট প্রাণীদের মধ্যে এমন কি ইউনিক পয়েন্টগুলো আছে যারা কর্ডেট ভার্সেস নন কর্ডেটের মধ্যে পুরো ডিফারেন্ট একটা সিনারিও ক্রিয়েট করে। সো এই ইউনিক কিছু বৈশিষ্ট্যগুলো আমাকে দেখতে হবে। এরকম হাতে গোনা 4টা বৈশিষ্ট্য আছে এবং এটা তোমার পরীক্ষা হলে চাইতেও পারে, হ্যাঁ, যে মৌলিক বৈশিষ্ট্য কয়টা, এটা হচ্ছে 4টা একদম ফিক্সড। এই বাদে অন্যান্য যেগুলো আছে সেগুলোকে আমরা অন্যান্য বৈশিষ্ট্য হিসাবে চালিয়ে দিতে পারি। সো আমি এটা তোমাদের জন্য একটু কষ্ট করে ভিডিও পজ করে আমি লিখে নিচ্ছি, কারণ এটা লিখতে অনেক টাইম যেত, ছবি আঁকতেও টাইম যেত। সো এই জন্য আমি একটু লিখে নিচ্ছি। হ্যাঁ, সো লিখে যেটা করছি সেটা দেখো, ভাগ করছি হচ্ছে মৌলিক এবং অনন্য বৈশিষ্ট্য অথবা অনন্য বৈশিষ্ট্যতে এবং অন্যান্য বৈশিষ্ট্যতে। সো মৌলিক বৈশিষ্ট্য 4টা কী কী আমরা সেটা দেখব। মৌলিক বৈশিষ্ট্য কয়টা? 4টা কী কী? আসো এই ছবিটার দিকে একটু তাকাও। এইটা কর্ডাটা পর্বের একটা প্রাণীর ভ্রূণীয় অবস্থা চিন্তা করবা। সো ভ্রূণীয় অবস্থায় আমি একটা কর্ডাটা প্রাণীকে দেখতেছি। তাহলে চিত্র কর্ডাটা পর্বের একটা প্রাণী ধরে নিব সেটা সে ভ্রূণীয় অবস্থায় আছে, খুবই বাজে অবস্থায়, জন্য আমি চোখ মুখ কান তুমি এগুলো দেখতে পাচ্ছ না, জাস্ট বেসিক স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ। সো এই অবস্থায় বেসিক যে স্ট্রাকচারগুলো তুমি দেখতে পাচ্ছ একটু লক্ষ্য করো। শুরুতেই আমি তোমাকে বলবো এইটার দিকে লক্ষ্য করতে। এই যে নীল পিঙ্ক কালারের বা হচ্ছে একটু ল্যাভেন্ডার কালারের যে অংশটা মোটা দেখতে পাচ্ছ, যেটা আমি বলবো হচ্ছে এটা খুব নিরেট একটা জিনিস দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আমাদের নটোকর্ড। তাহলে এই নটোকর্ডটা হচ্ছে সবার 1 নাম্বার ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। আমরা বলতে পারি কি, তাহলে আমাদের 1 নাম্বার পয়েন্ট হচ্ছে, নাম্বার 1 পয়েন্ট হচ্ছে, নাম্বার 1 পয়েন্ট হচ্ছে দণ্ডাকার, নিরেট, স্থিতিস্থাপক নটোকর্ড। তাহলে নটোকর্ডের যত বৈশিষ্ট্য আছে, বিশেষণ আছে, সব জেনে নিলাম। এটা দণ্ডাকার কেন বুঝতে পারতেছো, নিরেট কেন? কারণ এটা কমপ্লিটলি ভার কে হ্যাঁ মানে এটার ভিতরে কোনো ফাঁকা জায়গা নাই, এটার ভিতরে কোনো ফাঁকা স্পেস নেই, এটার মধ্যে পুরাটা কোষ দিয়ে পরিপূর্ণ। বুঝে গেছে? সো এই জন্য হচ্ছে এটা দণ্ডাকার। ঠিক আছে? দণ্ড কখন বলি, যখন বস্তুটা নিরেট হয়। নিরেট মানে বুঝো যেটার ভিতরে কোনো ফাঁক থাকবে না, কোষ দ্বারা পুরো পরিপূর্ণ থাকবে। ঠিক আছে? কিন্তু দণ্ডাকার না বলে নলাকার কখন বলি, যখন ভিতরে একটা ফাঁক আছে। তাহলে আজকে থেকে বুঝবা যে দণ্ডাকার এবং নলাকার দুটো আলাদা জিনিস। দণ্ডাকার হচ্ছে এই জিনিসটা, দণ্ডাকার হচ্ছে এই জিনিসটা যেটার মধ্যে কোনো ফাঁক নাই, আর নলাকার হচ্ছে এই জিনিসটা যেটার ভিতরে ফাঁক আছে। দুটা ডিফারেন্ট জিনিস। আচ্ছা, তাহলে দণ্ডাকার, নিরেট, স্থিতিস্থাপক, নটোকর্ড। দণ্ডাকার বলে নিরেট না বললেও চলে, কারণ দণ্ডাকার মানেই নিরেট। তাহলে এইটা গেল 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, এটারই পিছে দেখো পৃষ্ঠীয় ভাগে, দেখো এটা হচ্ছে সামনের অংশ, এটা হচ্ছে পিছনের অংশ। মনে রাখবা সামনের অংশকে বলা হয় অঙ্কীয় দেশ বা অঙ্কীয় পৃষ্ঠ, আর পিছনের অংশকে বলা হয় পৃষ্ঠীয় দেশ বা পৃষ্ঠদেশ। তাহলে এটা হচ্ছে অঙ্কীয় দিক, সামনের দিক, এটা হচ্ছে পৃষ্ঠীয় দিক বা পিছনের দিক, পিঠের দিক, পিছনের দিক। বুঝা গেছে? মাথায় রাখবা। তো এখন তোমার এইটা কি, তাহলে পিছনে যেটা দেখতে পাচ্ছ এটা ফাঁপা এবং সেটা নলাকার, ভিতরে ফাঁপা। ফাঁপা মানে বুঝো, মানে ফাঁকা জায়গা আছে, ফাঁপা। তাহলে ফাঁপা হইলে এটা কিন্তু দণ্ডাকার বলতে পারবো না, এটাকে বলতে হবে কি নলাকার। তাহলে ফাঁপা নলাকার একটা স্পেশাল জিনিস দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে নটোকর্ড না, এটা হচ্ছে কি আমাদের নার্ভ কর্ড। নার্ভ কর্ডের বাংলা কি জানো? নার্ভ কর্ডের বাংলা কি? নার্ভ কর্ড, নার্ভ কর্ড। এবং আরো ভালো করে বলতে হবে ডরসাল হলো নার্ভ কর্ড। ডরসাল হলো নার্ভ কর্ড। এখন ডরসাল হলো নার্ভ কর্ডের বাংলাটা কি হবে আমি তোমাকে বলি, বাংলাটা এখানে লিখে দিচ্ছি। দেখো ডরসাল মানে হচ্ছে কি পৃষ্ঠীয়, ডরসাল মানে হচ্ছে পৃষ্ঠীয়, সব একই কথা। তাহলে দেখো এটা কি পিঠের সাইডে আছে না পৃষ্ঠীয় দিকে? অবশ্যই নটোকর্ডের সামনে না পিছনে? নটোকর্ডের পিছনে, তার মানে ডরসাল সাইডে আছে। তাহলে ডরসাল মানে পৃষ্ঠীয়, তাহলে কথাটা ঠিক, কারণ এটা নটোকর্ডের পিছনে আছে। পৃষ্ঠীয়, হলো মানে ফাঁপা, এটা অংশটা কেমন ফাঁপা, পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু।
ডিরেক্ট বলে ফেলতে পারতাম, বাট আমরা চাইলে ব্র্যাকেটে আরেকটা বিশেষণ লাগাইতে পারি, নলাকার। যদিও তোমাদের বই খাতার মধ্যে নলাকার এটা লেখে না, বাট নলাকার লিখলে এটা কোনো পাপ হবে না। কিন্তু আমরা একই সাথে নলাকার ফাঁপা দুটো একসাথে লেখার দরকার তো নাই, যে কোনো একটা লিখলেই হয়। যেমন পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু, নার্ভ কর্ড ইংরেজি হচ্ছে নার্ভ মানে স্নায়ু, কর্ড মানে রজ্জু, তাহলে স্নায়ুরজ্জু। ক্লিয়ার? তাহলে দেখো নটোকর্ড এবং স্নায়ুরজ্জুর মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায়? নটোকর্ড হচ্ছে দণ্ডাকার পুরা নিরেট একটা জিনিস, আর স্নায়ুরজ্জু হচ্ছে সেটা পিছনে থাকে, যেটা হচ্ছে ফাঁপা। বুঝে গেছে? পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু 2 নম্বর পয়েন্ট গেল। 3 নম্বর পয়েন্ট খেয়াল করো। আচ্ছা, পয়েন্টের আগে আমরা এটা একটু বুঝি। এটা হচ্ছে তাদের মুখ অংশ, মাউথ, মুখ বা মাউথ। আর এটা হচ্ছে পাসা, বুঝছো? অ্যানাস, পায়ুছিদ্র। তো মুখছিদ্র এবং পায়ুছিদ্রের মাঝখানে এই পুরাটা হচ্ছে আমার পরিপাকনালী। সো এই পরিপাকনালীর একটা বৈশিষ্ট্যপূর্ণ একটা জায়গা দেখতে পাচ্ছ, তাই না? এই বৈশিষ্ট্যপূর্ণ এই জায়গাটা হচ্ছে বেসিক্যালি মূলত আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা গলবিল। পুরোটা হচ্ছে গলবিল। এই গলবিলের মধ্যে কিছু ফুটা ফুটা দেখতেছো, এগুলো হচ্ছে গলবিলীয় ফুলকা ছিদ্র। তাহলে ইংলিশটা এখানে লিখি, ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস। গিল মানে হচ্ছে ফুলকা, স্লিটস মানে হচ্ছে ছিদ্র, ঠিক আছে? ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস, তাহলে বাংলা বললে গলবিলীয় ফুলকা ছিদ্র বিদ্যমান। ক্লিয়ার? আসো পয়েন্ট নাম্বার 4। পয়েন্ট নাম্বার 4-এ দেখো পায়ুছিদ্রর পিছনে একটা লেজ অংশ আছে, দেখছো? দেখো এই অংশটা হচ্ছে আমাদের লেজ, এই অংশটা হচ্ছে আমাদের লেজ। কেমনে পয়েন্ট আউট করব? পয়েন্ট আউট করতে গেলে এভাবে করতে পারি। এই অংশটা হচ্ছে আমাদের লেজ, এবং লেজটা কীরকম? পায়ু পশ্চাৎ লেজ, মানে হচ্ছে পায়ুছিদ্রর পিছনে। তাহলে আমরা বলতে পারি পোস্ট অ্যানাল, অ্যানাসের পিছনে পোস্ট অ্যানাল টেইল। টেইলটা কীরকম? পোস্ট অ্যানাল টেইল, ঠিক আছে? পোস্ট অ্যানাল টেইল, পোস্ট অ্যানাল টেইল মানে বাংলা হইল পায়ু পশ্চাৎ, মানে পায়ুর পিছনে, পায়ু পশ্চাৎ, টেইল মানে লেজ, পায়ু পশ্চাৎ লেজ। এই 4টা পয়েন্ট হচ্ছে তোমার কর্ডাটার মৌলিক বৈশিষ্ট্য বা অনন্য বৈশিষ্ট্য। ক্লিয়ার? এই 4টা লেখার পরে তুমি এগুলোর থেকে কয়টা পয়েন্ট লেখো, তোমার কর্ডাটা বৈশিষ্ট্য হয়ে যাবে। এবং এভাবে লিখলে টিচার আরও ইমপ্রেসড হবে, যে জানে বান্দারা মৌলিক বৈশিষ্ট্যটা যে এটা আলাদা। ঠিক আছে? আসো, হৃৎপিণ্ডের অবস্থান। আমাদের হৃৎপিণ্ড কোন দিকে আছে? সামনের দিকে না? পিছনে হৃৎপিণ্ড না, সামনে। তাহলে সামনে মানে হচ্ছে অঙ্কীয় দেশে, নন কর্ডেটদের হচ্ছে এগুলো পিছনের দিকে থাকে, পৃষ্ঠীয় দেশে। তাহলে আমরা কিন্তু অলরেডি কর্ডাটা বৈশিষ্ট্য পড়ে ফেললে তুমি নন কর্ডেটের একবার রিডিং দাও, দেখবে যে সব কিছু হচ্ছে বিপরীত। আমরা একটু পরে পড়বো অবশ্য। পার্শ্বপদ কয়টা থাকে? 2 জোড়া, তাই না? কারণ আমার হাত 2টা, পা 2টা। এন্ডোস্টাইল নামে একটা জিনিস থাকে, এটা থাকে এক্স্যাক্টলি এটার গলবিলের নিচে, এক্স্যাক্টলি গলবিলের নিচে এখানে থাকে হচ্ছে আমাদের এন্ডোস্টাইল। এটা যদিও আমাদের ইউনিক পয়েন্ট না, এই কারণে আমরা এই দিকে লিখছি, এই পাশে লিখি নাই। সো এন্ডোস্টাইল হচ্ছে গলবিলের নিচে পাওয়া যায়। সো গলবিলের নিচে পাওয়া যায় এই এন্ডোস্টাইল, এটা পরবর্তীতে থাইরয়েড গ্ল্যান্ডে পরিণত হয় বা থাইরয়েড গ্রন্থিতে পরিণত হয়। ক্লিয়ার? সংবহন তন্ত্র কীরকম হবে? আমাদের বদ্ধ হবে। পোর্টাল তন্ত্র আমাদের কোনটা থাকবে? অনলি হেপাটিক। যদিও এটা কারেক্ট না, আমাদের ক্ষেত্রে রেনালটাও পাওয়া যায়, কিন্তু ম্যাক্সিমাম কর্ডাটা পড়বে শুধুমাত্র হেপাটিক পাওয়া যায়। ভ্রূণস্তর অবশ্যই ত্রিস্তরী, বেসিক উত্তরগুলো আমরা দিচ্ছি। তারপর হচ্ছে এটা কী লিখছি, নিজের লেখা নিজেই বুঝতেছি না। প্রতিসাম্য অবশ্যই দ্বিপার্শ্বীয়। তারপর হচ্ছে সিলম কি হবে বলো তো? অবশ্যই প্রকৃত সিলম, তাই না? তারপর হচ্ছে খণ্ডকায়ন কীরকম হবে? অন্তঃখণ্ডকায়ন, অন্তঃখণ্ডকায়ন বিদ্যমান। এবং এটা একটা কমেন্ট লিখে দিবা, সেটা দেহপ্রাচীর মাথা লেজ পর্যন্ত সীমাবদ্ধ, কিন্তু সিলম পর্যন্ত পৌঁছায় না এই খণ্ডকায়ন। যেমন এই কথাটা এখানে লেখা আছে, এই যে খণ্ডকায়ন দেহপ্রাচীর মস্তিষ্ক লেজে সীমাবদ্ধ থাকে, কিন্তু সিলম পর্যন্ত পৌঁছায় না। এটা মাথায় রাখবা, ঠিক আছে? তো এই পয়েন্টগুলা হচ্ছে আমাদের মৌলিক পয়েন্ট, এগুলো আলাদা করে লিখবা, বুঝছো? তোর মানুষ হোমো সাপিয়েন্স হচ্ছে আমাদের। দেখো এখানেও কিন্তু ছবি আঁকছে, কিন্তু আমরা আরেকটু সিম্পলিফাইড ছবি আঁকছি আর কি, মানে আরও সিম্পলিফাইড ছবি আঁকছি বলা যায়। হ্যাঁ, সিম্পলিফাইডেরও সিম্পলিফাইড, যতটুক লাগে বোঝার জন্য। আর এখানে কিছু মাসেল ফাইবার দেখা দিতে পারি চাইলে। সো এই হলো আমাদের মোটামুটি কর্ডাটা বৈশিষ্ট্য। তো আমরা দেখি পরবর্তীতে যাই কি আছে এখানে, কি বলছে। আচ্ছা,
এগুলো আমরা আগে পড়ে আসছি, যে পড়ছি এগুলো নিয়ে আর কথা বলে লাভ নেই। কর্ডাটা ভার্সাস নন কর্ডাটা দেখছো, একটা জিনিস দেখো, তোমাদের তুলনাটা পড়াই দিচ্ছি, এটা কিন্তু তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কর্ডাটা ভার্সাস নন কর্ডাটা। সো খেয়াল করো, মূল বৈশিষ্ট্যগুলো আগে দেখবো। মৌলিক বৈশিষ্ট্য নটোকর্ড থাকবে, সরি ওই কর্ডাটা থাকবে, কোনো না কোনো পর্যায়ে থাকবে। নটোকর্ড যে একদম আজীবন থাকবে এদের তেমন না, শুধুমাত্র ভ্রূণ অবস্থা থাকতে পারে, আবার বড় হওয়া বিলুপ্ত হয়ে যেতে পারে, আবার বড় অবস্থা থাকতেও পারে। ঠিক আছে, মূল কথা হচ্ছে কি, নটোকর্ড লাইফে যে কোনো একটা বার জাস্ট আসবে, এসে চলে যাক থেকে যাক ডাজেন্ট ম্যাটার, কিন্তু একটা বার হলো সে দর্শন দিবে। ঠিক আছে, वो आके দর্শন দেগা। সো নটোকর্ড আইসা দর্শন দেবে যে দোস্ত আমি আসছি তো একবার, এটাই হাজিরা দিবে। সো যদি হাজিরা দেয় জীবনের কোনো একটা পর্যায়ে এসে থাকে, তাইলেই তাই হচ্ছে কর্ডেট বা কর্ডাটা। আর জীবনের কোনো পর্যায়ে জীবনেও আসবে না, এই বন্ধু কোনো দাওয়াতে আসে না, তাহলে যদি না আসে দাওয়াতে, তাহলে সে হচ্ছে নন কর্ডাটা। কোনো দিনও যদি নটোকর্ডা তার জীবনে না আসে, যেমন সবার জীবনে প্রেম আসে না, যার জীবনে একবার হলেও প্রেম আসছে সে হচ্ছে ভাই কর্ডাটা, যার জীবনে একবারও প্রেম আসে নাই সে হচ্ছে কি নন কর্ডাটা। স্নায়ুরজ্জের অবস্থান, স্নায়ুরজ্জ কর্ডাটার ক্ষেত্রে কি পিছনের দিকে দেখছো তাই না, ডরসাল হলো নার্ভ কর্ড। সো এখানে অঙ্কীয় দেশ, ক্লিয়ার। ফুলকা ছিদ্র বলছিলাম কি আছে, ফেরিঞ্জিয়াল গিল স্লিটস থাকবে না। হৃৎপিণ্ড বলছিলাম কি আমাদের অঙ্কীয় দেশে, ওদের আইদার থাকবে না, থাকলেও সেটা পৃষ্ঠীয় দেশে, বলছি না থাকতে পারেন, থাকলে সেটা পৃষ্ঠীয় দেশে, অঙ্কীয় দেশে ভুলেও না। হিমোগ্লোবিন সেটা আমাদের ক্ষেত্রে আরবিসির ভিতরে থাকে, সুরক্ষিত, লোহিত রক্তকণিকার ভিতরে সুরক্ষিত থাকে। এই আরবিসি লোহিত রক্তকণিকার ভিতরে সুরক্ষিত থাকে হিমোগ্লোবিন, কিন্তু এদের ক্ষেত্রে এটা রক্তরসের মধ্যে ছড়াই ছিটায় থাকে যদি হিমোগ্লোবিন থাকে। যদি থাকে লেজ, আমাদের পায়ু পশ্চাৎ লেজ থাকে বলছিলাম, 4টা পয়েন্ট আগে লিখে ফেলবা, ঠিক আছে সিরিয়ালি, এরপর অন্যান্যগুলো নিয়ে কথা বলবো। ওদের থাকে না। পোর্টাল সিস্টেম ওদের নাই, আমাদের আছে, কর্ডাটা আছে। তাহলে এই পয়েন্টগুলোর ভিত্তিতে তোমরা ডিফারেন্স লিখবা, হয়ে যাবে, পারবা। আচ্ছা কিছু রিভিউ করি আমরা, মানে আমাদের ফর এমসিকিউর জন্য আমরা একটু রিভিউ করি, আমরা যা পড়ছি মনে আছে। আর্থ্রোপোডাদের চলনাঙ্গ কী ছিল, মালপিজিয়ান বডি, প্লাটিহেলমিনথেস শিখা কোষ, অ্যানিলিডা নেফ্রিডিয়া, ঠিক আছে, অ্যানিলিডা নেফ্রিডিয়া। তারপরে বিশেষ অঙ্গ বা তন্ত্রের অবস্থান আমরা বলছিলাম, একাইনোডার্মাটাতে কি বলছিলাম, দুইটা রযুক্ত জিনিস নাই, নেমাটোডাতে রস নাই, প্লাটিহেলমিনথেসে রস নাই। তাহলে মিলসে জিনিসগুলা দেখো, আমরা এগুলো পড়ে আসছি। একাইনোডার্মাতে পার্টি টিউবফিট, অ্যানিলিডা কাইটিনময় সিটি বা পেশল প্যারাপোডিয়া। আর্থ্রোপোডাতে পা এবং ডানা হচ্ছে এদের চলনাঙ্গ, ঠিক আছে, পা এবং ডানা। পা কয় জোড়া, 3 জোড়া, ডানা কয় জোড়া, 2 জোড়া, তাই না? স্যার আমরা এগুলো কিন্তু বুঝে আসছি। আচ্ছা এখন আমরা আসি কর্ডাটার ফার্দার ক্লাসিফিকেশান। ওয়াও, লেটস সে এটা হচ্ছে কি ওয়াও। এখন কেন ওয়াও বলতেছি, চলো আমরা ওই যে ক্লাসিফিকেশনটা ফালাই আসছিলাম, যে ক্লাসিফিকেশনটা আমরা কমপ্লিট করি নাই, সো লেটস কমপ্লিট আওয়ার ক্লাসিফিকেশান। ঠিক আছে ভাইয়ের সাথে চলো ক্লাসিফিকেশনটা কমপ্লিট করি আমরা। ওই ক্লাসিফিকেশন তুমি কই গেলা, এই যে পাইছি, চলো ক্লাসিফিকেশনটা কমপ্লিট করি আমরা। এখন আমাদের সময় আসছে ক্লাসিফিকেশন কমপ্লিট করার। দেখো আমরা তো জানি এতটুকু যে ফাইলামের পরে ক্লাস চলে আসার কথা, কিন্তু মাঝখানে আসছে কে, সাব ফাইলাম। আরেকটু ক্লিয়ার হয় বিষয়টা, আমরা এই দিকে মনে হয় এই যে এগুলো না আলোচনা করছিলাম, বাট আমরা একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, সেইটা হচ্ছে এখানে আমরা একটু প্লাস করে বলি। সেটা হচ্ছে কি যে আমরা মাঝে মাঝে কিছু উপ একক অধি একক আসে, যেমন আমরা সে টু সে মানুষের ক্ষেত্রে মানুষের শ্রেণীবিন্যাস যদি চায়, বা এরকম উন্নত প্রাণী যখন চাবে, মানুষ তো সর্বশ্রেষ্ঠ জীব তাই না, সো যখন চাবে তখন আমরা শুধুমাত্র কেবিসি অফ জিএসএ সীমাবদ্ধ থাকতে পারবো না, কে পি সি অফ জিএস এতটুকু সীমাবদ্ধ থাকতে পারবো না, আমাদের আরও উত্তর জানতে হয়। তাহলে এই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটিতে একবার আসছিল পুরো কমপ্লিট রিটেনে, ঠিক আছে, এটা তোমাদের জন্য আগে থেকে জেনে রাখা উচিত, এটা
বেসিক একটা কোশ্চেন। সো আমরা জানি মানুষ যে কিংডমে পড়ছে তার আগে সুপার কিংডমটা জানতে হবে, তাই না? সুপার কিংডম হচ্ছে মানুষ কি, তারপরে জানবো কিংডম কি। ফাইলামের পরে আমরা সাব ফাইলাম জানবো। আবার মজার ব্যাপার হচ্ছে কি, ক্লাসের উপরেও সুপার ক্লাস আছে, তারপর ক্লাসের নিচে সাব ক্লাস নিয়ে আমরা ডিসকাস করি না মনে হয়, অর্ডার নিয়ে ডিরেক্ট চলে যাই। হ্যাঁ, সো আমরা একটু জানবো মানুষ ইউক্যারিওটার মধ্যে পড়তেছে, তাই না? আচ্ছা, কিংডম অ্যানিমেলিয়া, ফাইলাম কর্ডাটা, সাব ফাইলাম ভার্টিব্রাটা। ভার্টিব্রাটার মধ্যে সোন সুপার ক্লাস জিনাথাস্তোমাটার মধ্যে, ইফ আই এম নট রং, জিনাথাস্তোমাটা। আর এইটার মধ্যে আবার কোন ক্লাসে পড়ছে? ম্যামালস। আমরা হচ্ছে ম্যামালস, ম্যামালিয়া। অর্ডার হচ্ছে প্রাইমেট বর্গ, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা প্রশ্ন আসে। প্রাইমেট মানুষ কোন বর্গের অন্তর্ভুক্ত? প্রাইমেট বর্গ, ঠিক আছে? প্রাইমেট বর্গ। ফ্যামিলি হোমিনিডি, হোমিনিডি। জেনাস হোমো, স্পেসিস হোমো সাপিয়েন্স। মনে রাখবা শুধু সাপিয়েন্স যদিও স্পেসিস নাম, কিন্তু যখন লিখতে যাবা একটা এইচ ডট দিয়ে নিবা, এটা হচ্ছে নিয়ম আর কি, ঠিক আছে? সো এই হচ্ছে মোটামুটি মানুষের ক্লাসিফিকেশন। তো মাথায় রাখার চেষ্টা করবা, বুঝে আসছে? মাথায় রাখার চেষ্টা করবা। অলরাইট, সো আমরা বুঝতে পারছি যে কখনো কখনো আমরা সুপার ক্লাস উপরেও একটু যাইতে হবে, আবার ফাইলাম ক্লাসের মাঝখানে দুইটা জিনিস ঢুকছে, ফাইলামের নিচে সাব ফাইলাম, ক্লাসের একটু উপরে আবার সুপার ক্লাস। হ্যাঁ, এই দুইটা জিনিস এগুলো এক্সট্রা ঢুকে নিবে। সবসময় শ্রেণীবিন্যাসের একক মানে ওই মূল এককগুলো নিয়ে আমরা কথা বলবো না, এগুলো ছাড়াও একটু সাব এককগুলো নিয়েও একটু সাব সুপার এগুলো নিয়ে কথা বলতে হয়। আচ্ছা, তাহলে সাব ক্লাসের পরে, সাব ফাইলামের পরে কি আসবে? সুপার ক্লাস আসবে। ডিরেক্ট আর ক্লাস আসবে না, সুপার ক্লাস আসবে। তাহলে মাথায় রাখবা সুপার ক্লাস ওইটার ক্ষেত্রে বলবো, কিন্তু এটার ক্ষেত্রে ডিরেক্ট ক্লাসে নেমে যাব। সে ডিরেক্ট ক্লাসে কেমনে নামবো আসো দেখাই। তিনটা ক্লাস এদের ক্লাস হচ্ছে তিনটা। ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3। ক্লাস 1 কি বলো তো? ক্লাস 1 কি হবে? ক্লাস 1 হবে, বলো ক্লাস 1 কি হবে? ক্লাস 1 হবে আতেল। এটা পড়ছো জীবনে? আতেল কাদেরকে বলে জানো? যারা অনেক বেশি পড়াশোনা করে এবং পড়াশোনা বা পুঁথিগত বিদ্যা ছাড়া যাদের আর কোনো নলেজ থাকে না, তাদেরকে বলা হয় আতেল। সো আতেল জিনিসটা অনেক সময় গালি হিসেবে ব্যবহার করলো। আতেল জিনিসটা খুব খারাপ একটা জিনিস না, এটা একদিকে পজিটিভ একদিকে খারাপ, যাই হোক। সো আতেল, সো এই আতেল দিয়ে মনে রাখবা তুমি হচ্ছে ইউরোকর্ডাটার শ্রেণীগুলা, হ্যাঁ, ক্লাসগুলা। তাহলে এই হচ্ছে এসসি ডিয়া সিয়া, থেলিয়া সিয়া, লার্ভে সিয়া। তোমরা বানানগুলো বই থেকে একটু ক্রস চেক করে দিবা, হ্যাঁ? সো এই হচ্ছে ক্লাস। এক্সাম্পলগুলো তোমরা বই থেকে দেখে এখানে ফিল আপ করে দিও, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসো সেফালোকর্ডাটা। সেফালোকর্ডাটা তেমন কোনো ক্লাসিফিকেশন করা হয় না, কিন্তু আমাদের আবার ভার্টিব্রাটার মাশাল্লাহ সুপার ক্লাসে জায়গা, ক্লাসের বাদ দিয়ে সুপার ক্লাসেও জায়গা, ঠিক আছে? সো তো আসো সুপার ক্লাস 1, সুপার ক্লাস 2। তাহলে ভার্টিব্রাটার দুইটা সুপার ক্লাস আছে। এটা নিজে কি সাব ফাইলাম, এটা নিজে কি সাব ফাইলাম। তো ভার্টিব্রাটা সাব ফাইলামের মধ্যে দুইটা সুপার ক্লাস আছে। একটা হচ্ছে তোমার এজিনাথা,
এজিনাথা। আর এটা হচ্ছে জিনাথাস্তোমাটা, জিনাথাস্তোমাটা। মনে রাখবা এজিনাথার মধ্যে আবার দুটা ক্লাস আছে। দুটা ক্লাস কি কি? ক্লাস 1, ক্লাস 2। 1 কি মিক্সিনি, ক্লাস 2 হচ্ছে পেট্রোমাইজনটিডা, অথবা কিছু কিছু রাইটার যেমন তোমাদের আলিম স্যারের বই এটাকে বিশ্বাস করে সেফালোস্পিডোমরফি। ঠিক আছে? ওকে, সো মিক্সিনি এবং সেফালোস্পিডোমরফি। আর জিনাথাস্তোমাটার মধ্যে কি কি আছে? আল্লাহর দুনিয়া সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সবগুলো আছে এখানে। দেখো কোনটা কোনটা আছে। এগুলো হচ্ছে সব ক্লাস, তাহলে ক্লাস কয়টা? 7টা। মনে রাখবা জিনাথাস্তোমাটার ক্লাস কয়টা? 7টা। এই জিনাথার ক্লাস কয়টা? 2টা। তাহলে ক্লাস 7টা কি কি? দেখো কা সা রাম। কি বললাম? কাসারাম। ঠিক আছে, মনে রাখবা কাসারাম। কাসারাম দিয়ে কি বললাম? কাসারাম দিয়ে হচ্ছে কনরিকথিস, অ্যাক্টিনোপটেরিজি। বানানগুলো কয়েকবার লিখে লিখে প্র্যাকটিস করবা। সার্কোপটেরিজি, তারপরে হচ্ছে অ্যামফিবিয়া, রেপটাইলিয়া, এভিস, ম্যামালিয়া। এগুলো কিন্তু সিরিয়াল লিখতে হবে, কারণ এগুলো এটার ক্লাস 1, এটা ক্লাস 2, এটা ক্লাস 3, এটা ফিক্সড। সো মাথায় রাখতে হবে, এগুলো সিরিয়াল লেখার চেষ্টা করতে হবে। ঠিক আছে, সিরিয়াল লিখতে হবে, সিরিয়াল জানতে হবে। তার মধ্যে মাথায় রাখবা এই দুটাকে আগে, উপরের দুটাকে কনরিকথিস এবং অ্যাক্টিনোপটেরিজি এবং সার্কোপটেরিজিকে আগে অস্টিকথিস নামে ডাকা হইতো। অস্টিকথিস নামে ডাকা হইতো আগে এই দুটাকে একসাথে, অ্যাক্টিনোপটেরিজি এবং সার্কোপটেরিজিকে। হ্যাঁ, প্রতিটার এক্সাম্পল পাশাপাশি লিখে একসাথে একটা চার্ট বানায় ফেলবা। ঠিক আছে, যাতে তোমার কোনো কনফিউশনে ক্রিয়েট না হয়। এখন 3 দলের মধ্যে, 3টা দল আমার কর্ডাটার মধ্যে, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। তার মধ্যে মাথায় রাখবা যে এদের একটা অপর নাম আছে ক্রেনিয়াটা। ঠিক আছে, ভার্টিব্রাটার অপর নাম আছে ক্রেনিয়াটা। আর এই দুইজনকেই হচ্ছে বলা হয় তোমার অ্যাক্রেনিয়াটা। এই দুই দলের মধ্যে একটা কমন কি? এদের দুইজন হচ্ছে অ্যাক্রেনিয়াটা। তাহলে মূল ডিফারেন্সগুলো কোন জায়গায় আমরা একটু জানতে হবে। প্রথমত হচ্ছে এদের যে নটোকর্ডটা থাকে এটা শুধুমাত্র ভ্রূণ অবস্থা থাকে। এদের নটোকর্ডটা আজীবন এক্সিস্ট করে। মাথা এবং লেজে তুমি সবসময় মাথাতেও লেজ তুমি সবসময় নটোকর্ড পাবা। আর এদের ক্ষেত্রে আরও ডেঞ্জারাস ঘটনা ঘটে। নটোকর্ড পরবর্তীতে মেরুদণ্ডে পরিণত হয়। তাইলে আমরা খেয়াল করলে দেখব যে এই দুইজনের মেরুদণ্ড নাই, নটোকর্ড থাকলেও জীবনের কোনো না কোনো দশায় 3 জনেই নটোকর্ড আছে। বাট ডিফারেন্স হচ্ছে এই দুইজনের কোনোদিনও মেরুদণ্ড আসে নাই, মেরুদণ্ড হবে না, কিন্তু তার নটোকর্ড মেরুদণ্ডে পরিণত হবে, ভার্টিবল কলামে কনভার্ট হবে। যার কারণে এরা কর্ডেট হইলেও অমেরুদণ্ডী হবে, কিন্তু এ কর্ডেটের পাশাপাশি মেরুদণ্ডী হবে। সো এই জন্য একটা প্রশ্ন করা হয়, সকল মেরুদণ্ডী কর্ডেট হলো, সকল কর্ডেট মেরুদণ্ডী নয় কেন? সো এই প্রশ্নটা আমরা এখানে লিখি। সো বড় করে লিখি, সকল কর্ডেট
সকল মেরুদণ্ডী কর্ডেট হলেও সকল কর্ডেট মেরুদণ্ডী নয় কেন? এটা তোমাদের একটা অনুধাবনমূলক প্রশ্ন আসে। ইভেন এটা চাইলে উচ্চতর দক্ষতাতেও বানানো যায়, যেমন একটা টিচারের বক্তব্য ব্যাখ্যা করো, এভাবে করে চাইলে দেওয়া যায়। তখন একটু বড় করে তোমাকে লিখতে হবে আর কি। সো মেইন কথা হচ্ছে এটা। এখন আমরা তাহলে বুঝি, মূল জিনিসগুলো আমরা আগে বুঝি যে কর্ডাটা, যেহেতু কর্ডেট নিয়ে আলোচনা হচ্ছে, কর্ডেট কথাটা হচ্ছে কি, কর্ডেট সকল মেরুদণ্ডী কর্ডেট, কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী না, তাই না? তাইলে আমরা কর্ডেট নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে, তাহলে কর্ডেটের মধ্যে পরে হচ্ছে তিনজনকে আগে লিখে ফেলি, ব্রড হেডিংয়ে তিনজনকে নিয়ে একটু লিখে ফেলি। এখন আসো, এদের মেরুদণ্ডটা কখন, এদের নটোকর্ড এরও আছে, সবারই আছে নটোকর্ড, ওরও আছে, নটোকর্ড ওরও আছে, নটোকর্ড তারও আছে। তাহলে সবাই এই কারণে, দাঁড়াও একটা মিনিট, এদের ক্ষেত্রে কখন আছে একটু জেনে রাখি ডিটেলসে। এদের ক্ষেত্রে ভ্রূণ অবস্থায়, এদের ক্ষেত্রে আজীবন, মাথা টু লেজ পর্যন্ত আজীবন পাবো আমরা, আজীবন। আর এদের ক্ষেত্রে আজীবন আছে, মানে আজীবন নাই, যাই হোক, মানে চেঞ্জ হয়ে যাবে মেরুদণ্ডীতে। আচ্ছা যাই হোক, তো মাথায় রাখো যার কারণে ইউরোকর্ডাটা নটোকর্ড আছে, এটা নটোকর্ড আছে, এটা নটোকর্ড আছে। তাহলে মন্তব্য আমরা করতে পারি কি, তিনজনই কর্ডেট, সন্দেহ নাই, যেহেতু লাইফের কোনো না কোনো ফেজে হইলেও নটোকর্ড তাদের ছিল। দ্বিতীয় কথা, ভ্রূণ অবস্থা থাকে, এদের কিন্তু পরে বিলুপ্ত হয়ে যায়, বিলুপ্ত হয়ে কিচ্ছু থাকে না, নটোকর্ডের ন থাকে না। 2 নম্বর কথা, যে এদের যে নটোকর্ডটা পরবর্তীতে মেরুদণ্ড বা ভার্টিব্রাল কলামে কনভার্ট হয়, এই জিনিসটা তাদের ক্ষেত্রে হয়, কিন্তু এই দুইজনের ক্ষেত্রে এটা হয় না। তার মানে শুধুমাত্র ভার্টিব্রাটা মেরুদণ্ডী, বাকি দুইটা অমেরুদণ্ডী, মেরুদণ্ড নাই। এখান থেকে তাহলে প্রমাণিত, হ্যান্স প্রুভড, যেখানে সবাই ছিল কর্ডেট আর পরে একজন শুধুমাত্র মেরুদণ্ডী, এবং এই মেরুদণ্ডী আগে খেয়াল করে দেখো সে কর্ডেট, তার মানে সকল মেরুদণ্ডী কর্ডেট হবেই। কিন্তু সকল কর্ডেট যারা এই দুইজনও ছিল কর্ডেট, তারা মেরুদণ্ডী নাও হইতে পারে, কারণ মেরুদণ্ডীতে পরিণত না হলে সে মেরুদণ্ডী হবে না। ক্লিয়ার? সো এই প্রশ্নটা একটু বুঝায় ব্যাখ্যা করে দিতে পারলে হবে। সো আমি আমার মতো করে জাস্ট সিম্পল ওয়ার্ডে ব্যাখ্যা করে দিয়েছি, তুমি এটাকে বাক্য বানায় বানায় ব্যাখ্যা করবা, তাতেই হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা দেখো, ইউরোকর্ডাটা বা সাগর ফোয়ারা মনে আছে? সাগর ফোয়ারা কাদের অপর নাম? ইউরোকর্ডাটাদের, আমি আগেও বলছিলাম আগের ক্লাসে। সো আমরা এটা মাথায় রাখবো। সেফালোকর্ডাটার অপর নাম হচ্ছে ভল্লাকার প্রাণী, ভার্টিব্রাটাদের অপর নাম হচ্ছে ক্রেনিয়াটা, আর এই দুজনকে বলা হয় একরেনিয়াটা। আর এদের আলাদা আলাদা অপর নাম হচ্ছে, এটার ক্ষেত্রে ভল্লাকার প্রাণী, এটার ক্ষেত্রে সাগর ফোয়ারা, আর এরা হচ্ছে ক্রেনিয়াটা। ওকে, আচ্ছা এখন কেমনে পড়বো, পড়ার ওয়েটা নিয়ে একটু বলি। সেটা হচ্ছে
এদের ক্ষেত্রে দেহটা টিউনিক বা টেস দ্বারা আচ্ছাদিত থাকে। টিউনিক বা টেস দ্বারা আচ্ছাদিত থাকে। জীবনচক্রে টেটপোল লার্ভাদের সাথে দেখা যায় টি। তারপরে রিভার্স পেরিস্টালসিস দেখা যায় আর, ঠিক আছে, রিভার্স পেরিস্টালসিস দেখা যায় এবং খুব সম্ভবত বিপ্রতীপ রূপান্তরও দেখা যায়, অর্থাৎ যেটাকে বলা হয় বিপ্রতীপ রূপান্তর। রূপান্তর মানে হচ্ছে মেটামরফোসিস, তাহলে রিভার্স মেটামরফোসিস, বিপ্রতীপ দেখা যায়। আচ্ছা, একটু বই দেখতে হবে, বই আবার আমার কাছে আবার সরাই ফেলছে। আচ্ছা যাই হোক, সো আমরা এই পয়েন্টগুলো দেখবো মোটামুটি। হ্যাঁ, বইয়ে আরেকটা পয়েন্ট থাকলে সেটা একটু অ্যাড করে নিও। তারপর সেফালোকর্ডাটা তোমার হচ্ছে কি বলবো, এদের ক্ষেত্রে সম্মুখ প্রান্তে, হ্যাঁ ওই সেফালোকর্ডাটা ছবি আছে, ধরো সে টু সে, এটা সেফালোকর্ডাটা, এটার সামনে ওরাল হুড থাকবে, এই ধরো ওরাল হুড, এই হচ্ছে পুরো এই অংশটা হচ্ছে ওরাল হুড, এই ওরাল হুডের মধ্যে ওরাল সিরি থাকবে, ঠিক আছে, ওরাল হুডের মধ্যে ওরাল সিরি থাকবে। এখানে আমার ওরাল হুড থাকবে, ওরাল হুডের মধ্যে ওরাল সিরি থাকবে, শেষ। দেহের দুই পাশে প্রায় 60 জোড়া এইরকম আকৃতির মায়োটম পেশি থাকবে, বুঝা গেছে? দুই পাশে, এই পাশেও এই পাশেও এই পাশেও, দুই পাশে 60 জোড়া প্রায় এই আকৃতি মায়োটম পেশি থাকবে। প্রোটোনেফ্রিডিয়া হচ্ছে এদের প্রধান রেচনাঙ্গ। যতটুকু বলছি ততটুকু মাথায় রাখতে পারলে এনাফ। বদ্ধ সংবহনতন্ত্র, তো এই কিওয়ার্ডগুলো মনে রাখতে পারলে এনাফ। কিন্তু আমি বলি সত্যিকার অর্থে ইউরোগর্ডাটা, সেফালোগর্ডাটা এগুলো পরীক্ষা একটু কম আসে, হ্যাঁ, বাট স্টিল তুমি মিনিমাম 4টা করে পয়েন্ট তোমরা মুখস্থ করে রাখবা, বুঝছো? সো ভার্টিব্রাটা আন্ডারে আমরা বলছিলাম এজিনাথা এবং জিনাথাস্তোমাটা। সো এজিনাথাকে অনেক সময় আমি বইয়ে দেখলাম কি সাইক্লোস্টোমাটাও লেখা আছে, সো একটু দেখে নাও তোমার এডিশনে আসলে কি লেখা আছে। সো এজিনাথা না লিখে তাহলে মানে সাইক্লোস্টোমাটা এটা তুমি ধরে নিও, ওকে? সো এই দুটা সুপার ক্লাসের আন্ডারে আমরা হচ্ছে এখন আমরা দেখলাম যে সুপার ক্লাসের আন্ডারে সাইক্লোস্টোমাটার মধ্যে কি পড়তেছে, মিক্সিনি পড়তেছে এবং প্যাট্রোমাইজিনিটা পড়তেছে। সো মিক্সিনের মধ্যে হ্যাকফিশ পড়তেছে এবং প্যাট্রোমাইজিনের মধ্যে ল্যাম্প্রে পড়তেছে, ওকে? সো জিনাথের মধ্যে হচ্ছে এরপরে আমরা দেখবো। সো মিক্সিন এবং প্যাট্রোমাইজিনিটা এগুলো সম্পর্কে আমরা একটু হালকা ধারণা নিই, যেগুলো পরীক্ষা তেমন একটা আসে না। আচ্ছা, তার আগে আমরা একটু হালকা করে সব লার্ভা দশাগুলো এখানে দেখাই দিলাম, তোমাকে এমসিকিউর জন্য আসলে এগুলো লাগবে, হ্যাঁ, একটু এই জন্য দিয়ে দিলাম এখানে এবং কিছু জিনিস কারেকশন করে দিলাম। সো হলুদ কালারে যেগুলো লিখে রাখছে সেগুলো হচ্ছে আমাদের আজমল স্যারের বইয়ে নতুন এডিশনে হচ্ছে এগুলো অ্যাড করা আছে, সো এই জন্য আমি এগুলো এক্সট্রা করে তোমাদের লিখে দিলাম, হ্যাঁ। সো এটা তোমাদের এমসিকিউতে কাজে দিবে। সো এগুলো পড়াইছি, পরিফেরাতে অ্যামফিব্লাস্টুলা, প্যারেনকাইমুলা পড়াইছি হচ্ছে আপু, মনে আছে পরি আপুর কথা বলছিলাম। তারপরে হচ্ছে তোমার এখানে পরিফেরা নিজেরিয়াতে মনে রাখবা প্লানুলা, লার্ভাদশার কথা মনে রাখবা, প্লানুলা ইফাইরা দুইটাই মনে রাখবা, কিন্তু প্লানুলাটা বেশি ইম্পর্টেন্ট। তারপরে যে প্লাটিহেলমিনথিসের মধ্যে অনেকগুলো আছে, রেডিয়া আছে, সার্কারিয়া আছে, স্পোরোসিস্ট আছে, সিস্টিসার্কাস আছে, যেগুলো হলুদ কালারে দাগানো সেগুলো হচ্ছে এখন রিসেন্ট এডিশনে আজমল স্যারের দেওয়া, ঠিক আছে? যেমন এটা নাই, মিরসিডিয়াম আজমল স্যারের বইয়ে লেখা নাই, ঠিক আছে? সো তুমি যদি দুইটা মনে রাখতে চাও তাহলে অবশ্যই রেডিয়া এবং সার্কারিয়া এই দুইটা মনে রাখবা। তারপর হচ্ছে নেমাটোডাটা মনে রাখবা দুইটাই, র্যাবডিটিফর্ম এবং মাইক্রোফাইলেরিয়া, ঠিক আছে? দুইটাই মনে রাখবা। তারপরে হচ্ছে তোমার মলাস্কাতে মনে রাখবা ট্রোকোফোর এবং এনিলিডাতে মনে রাখবা ট্রোকোফোর। একটা মজার ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করো যে মলাস্কা এবং এনিলিডায় আমরা বলছিলাম কি ট্রোকোফোর লার্ভাদশা কমন, আবার ইউরোকর্ডাটা এবং অ্যামফিবিয়া এই দুই জায়গায় আসলে লার্ভাদশা কমন, সেটা হচ্ছে ট্যাডপোল লার্ভাদশা। সো একটু আমরা এখান থেকে একসাথে যদি লার্ভাদশাগুলো করে পড়ি তাহলে হচ্ছে আমাদের এরকম তুলনামূলক জিনিসগুলো আমরা একসাথে মনে রাখতে পারবো, ওকে? সো দেখো আর কি, ঠিক আছে? এছাড়া অ্যাকাউন্ট তার অনেকগুলো উদাহরণ বইয়ে অ্যাড করছে যেগুলো আমি লিখে দিছি, হ্যাঁ, আর বাইপিনারিয়া সাথে সাথে আছে, ওকে? তো সেফালোস্পিরোমরফি এটা অ্যামোসিট লার্ভাদশা, ওকে? সো সেফালোস্পিরোমরফি বা প্যাট্রোমাইজিনটা, তো লার্ভাদশা হচ্ছে অ্যামোসিট। তো দেখো এখন আমরা আলোচনা করবো হচ্ছে ম্যাগজিনে এবং প্যাট্রোমাইজিনিটা, অথবা আমরা বলতে পারি সেফালোস্পিরোমরফি। তো দেখো এটার মধ্যে পড়বে হ্যাকফিশ আর এটার মধ্যে পড়বে হচ্ছে ল্যাম্প্রে। তো একটু খেয়াল করে দেখবা এখানে আমি সামনেই মুখচিত্রের সামনে আমি কি কয় জোড়া কোষিকা আঁকার চেষ্টা করছিলাম, তাহলে এগুলো হচ্ছে আমার 4 জোড়া কোষিকা, ঠিক আছে? কয় জোড়া? 4 জোড়া, 4 জোড়া, 4 এটা লিখলে আবার 8 জোড়া মনে হতে পারে, আমি ইংলিশে 4 লিখি, 4 জোড়া কোষিকা।
ঠিক আছে, তাহলে মনে রাখবো এখানে 4 জোড়া কোষিকা থাকে। আর এখানে একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট দেখতেছো যে পৃষ্ঠপাখনা আছে, ঠিক আছে, পৃষ্ঠপাখনা বিদ্যমান। তো দুইটা সবচেয়ে আইডেন্টিফাইং মেইন পয়েন্ট হচ্ছে এই জায়গায়, মাথায় রাখবা। এছাড়া কমন পয়েন্ট অনেক কিছু আছে, যেমন এদের চোয়ালবিহীন, মানে খুবই কমন পয়েন্ট। দেখো চোয়ালবিহীন, আইশবিহীন, যুগ্ম উপাঙ্গবিহীন, এদের জীবনে বহুত কিছু নাই। দেখতে পাচ্ছ চোয়াল নাই, আইশ নাই, তারপর হচ্ছে যুগ্ম উপাঙ্গ নাই, তাহলে এগুলো আসলে ফিশ বলা যায় না, ঠিক আছে। সো মাথায় রাখবো। এরপরে দেখো এর পৃষ্ঠপাখনা নাই কিন্তু এর পৃষ্ঠপাখনা আছে, একটা থাকতে পারে দুটা থাকতে পারে, এটা ডিপেন্ড করতেছে। তো মুখছিদ্র প্রান্তীয়, একদম প্রান্তে থাকবে এবং 4 জোড়া কোষিকা যুক্ত। কয় জোড়া? 4 জোড়া। দেখো এখানে আমরা 4 জোড়া কোষিকা আঁকছি, ঠিক আছে। আমি যদি এখানে ভুল না করে থাকি এখানে 4 জোড়া কোষিকা আঁকছি, ওকে। আচ্ছা, তাহলে 8টা কোষিকা আঁকলাম সামনে পিছন মিলে, ঠিক আছে। আচ্ছা, তারপরে খেয়াল করো ওদের মুখছিদ্র এরকম না, ওদের এখানে হর্নি দাঁত আছে এবং চোষক ক্ষমতা সম্পন্ন মুখছিদ্র আছে, ওকে, মাথায় রাখবো। তারপরে দেখো আমাদের এখানে তারপরে মিক্সিনির ক্ষেত্রে খেয়াল করো, গলবিলের দুই পাশে ফুলকা ছিদ্র থাকে না, গলবিলীয় ফুলকা ছিদ্র কয় জোড়া? এখানে 15 জোড়ার মতো, 5 থেকে 15 জোড়া, সেখানে 15-র অর্ধেক প্রায় 7 জোড়া। সো এটা এতগুলো থাকে হচ্ছে পেট্রোমাইজন্ডিটাতে। তাহলে বুঝতে পারতেছো তুলনা করলে পড়লে সুবিধাটা কি? তাইলে এখানের পার্থক্য হলো কোষিকার পার্থক্য, এখানে হচ্ছে যে চোষক দাঁত এবং হচ্ছে তোমার ওই যে হর্নি দাঁত, চোষক ক্ষমতা সম্বন্ধে মুখছিদ্র, তারপরে যে এখানে হচ্ছে পৃষ্ঠপাখনা আছে, একটা বা দুইটা থাকবে, এখানে নাই। তো তারপরে হচ্ছে কমন পয়েন্ট হচ্ছে কিছু অনেক কিছু নাই, এদের আইস নাই, চোয়াল নাই, যুগ্ম উপাঙ্গ নাই, তাই না? তো আমরা তুলনা করে পড়লে এই জন্য এটা দ্রুত আমাদের মনে থাকবে। তারপর হচ্ছে এগুলো হয় কি, দেহটা দেখো এরও সরু, যদি এটা বেশি মোটা এঁকে ফেলছি, সরি টু সে, এটা একটু পিছনে নিয়ে এটা একটু সরু বানাই দিতে পারি, হ্যাঁ। সো মাই ব্যাড, আমি এটা বহুত মোটা বানাই ফেলেছি এই কারণে। সো মাথায় রাখবো এটা দেহ সরু লম্বাটে পিচ্ছিল, কিন্তু এটা দুর্বল প্রকৃতির। আর এটার ক্ষেত্রে সব পয়েন্ট সেম, বাট এটা একটু সবল প্রকৃতির, ঠিক আছে। তাহলে মাথায় রাখবো। আর এটার কোনো লার্ভাদশা নাই, এটা লার্ভাদশা আছে, এবং একটু আগে আমরা দেখে এসেছি সেই লার্ভাদশাটা হচ্ছে অ্যামোসিড লার্ভাদশা, তাই না? অ্যামোসিড লার্ভাদশা। আচ্ছা, তাহলে মেইন কথা হচ্ছে এদের লার্ভাদশা আছে আর নাই, আর এদের লার্ভাদশা আছে। এটা হচ্ছে সবল প্রকৃতি, এটা হচ্ছে দুর্বল প্রকৃতি। তারপর এটার গলবিলীয় ফুলকা ছিদ্র হচ্ছে এখানে 7 জোড়া, আর এখানে হচ্ছে 5 থেকে 15 জোড়া। সো ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ, ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ এগুলো, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ। মিক্সিনিতে কয়টা থাকে? 5 থেকে 15 জোড়া। আর পেট্রোমাইজিনিতে কয় জোড়া থাকে? 7 জোড়া। ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ, ক্লিয়ার? সো এভাবে তুলনা করে পড়লে আমার মনে হয় তোমরা ভালো পারবা, হ্যাগফিশ এবং ল্যাম্প্রে, ওকে। সো এখন আসি আমরা দ্রুত করে যে জিনাথাসম মাথার মধ্যে আমার 4টা ক্লাস পড়তেছে। সো আমি তোমাদেরকে বলছিলাম কাসারাম দিয়ে কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি এবং সার্কোপটেরিজি। সো প্রথম যে 3টা ক্লাস চলে আসে, ঠিক আছে। তাহলে এই 3টা ক্লাসের দিকে একটু লক্ষ্য করো। এই 3টা ক্লাস বেসিক্যালি হচ্ছে কন্ড্রিকথিস এবং অস্ট্রিকথিস এবং সার্কোপটেরিজি, সবগুলো আসলে মৎস্য পর্ব, মাছের পর্ব। তো মনে রাখবা মাছের পরে আসছে যেটা হচ্ছে, এরপরে আসে হচ্ছে তোমার কাসা, এমফিবিয়া। তো মাছ এবং উভচর, একটা জিনিস মনে রাখবা, মাছের পরে এরপর হচ্ছে উভচর আছে। মাছ এবং উভচর হচ্ছে নিম্ন শ্রেণীর মেরুদণ্ডী প্রাণী, এটা মাথায় রাখবা, নিম্ন শ্রেণীর মেরুদণ্ডী। এই দুইজন হচ্ছে নিম্ন শ্রেণী মেরুদণ্ডী। উভচরের পরে কারা কারা আছে? কাসার পরে আছে রাম, অর্থাৎ রাম মানে হচ্ছে রেপটাইলিয়া, তারপর হচ্ছে তোমার এভিস, পাখি এবং ম্যামালস। এরা হচ্ছে তোমার উচ্চ শ্রেণীর মেরুদণ্ডী। কারণ আমরা তো বলছি ভার্টিব্রাটাতে যারাই পড়তেছে না কেন বা তারা হচ্ছে মেরুদণ্ডী, তাই না? তাহলে ভার্টিব্রাটার মধ্যে সাইক্লোস্টোমাটাও পড়তেছে, তারপর হচ্ছে জিনাথাস্তোমাটাও পড়তেছে। সো জিনাথাস্তোমাটার মধ্যে সবাই তো তাহলে মেরুদণ্ডী হওয়ার কথা। হ্যাঁ মেরুদণ্ডী, কিন্তু প্রথম দুইটা মানে মাছ এবং উভচর, মাছ আবার 3টা আছে ক্লাস, অ্যাক্টিনোপটেরিজ, কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজ, সার্কোপটেরিজি, 3টা হচ্ছে মাছের ক্লাস বা শ্রেণী। তো মাছ এবং উভচর এই দুইজন হচ্ছে নিম্ন শ্রেণীর মেরুদণ্ডী। আর তোমার রেপটাইলিয়া মানে হচ্ছে সরীসৃপ, তারপর হচ্ছে পাখি, তারপর হচ্ছে স্তন্যপায়ী, এরা হচ্ছে উচ্চ শ্রেণীর মেরুদণ্ডী। এটা একটু মাথায় রাখবা। আচ্ছা, এখন আসো তাহলে 3টা মাছের মধ্যে পার্থক্য কোন জায়গায়? দেখো কন্ড্রিকথিস মানে হচ্ছে এটা, কন্ড্র শব্দের অর্থ হচ্ছে তরুণাস্থি। তাহলে এটা এদের যে বহিকঙ্কাল থাকবে, যাই বলি না কেন, বা এদের মূল স্ট্রাকচার অন্তকঙ্কাল, সরি টু সে বহিকঙ্কাল না, এদের যে অন্তকঙ্কাল ভিতরে যে কঙ্কালটা থাকবে সেটা কীরকম হবে? তরুণাস্থিময়। আর এদের দুইটারই কি হবে? অস্থিময়
অস্থিময়, এই জন্য এই দুটাকে একসাথে ডাকা হয় অনেক সময় কি ডাকা হয়, অস্টিকথিস বলছিলাম না। আচ্ছা, এদের আইস কীরকম হয়, এদের আইস হয় প্লেকোয়েড, এদেরটা হয় সাইক্লয়েড অথবা টিনয়েড, আর এদেরটা হয় গ্যানোয়েড। সো এই জন্য বুঝছো এভাবে তুলনা করে পড়বা, এই লাস্টের দিকে এসে অনেকগুলো পড়া একসাথে তুলনা করে পড়লে দেখবা যে ইম্পর্টেন্ট পয়েন্ট বের করে নিয়ে আসতে পারে। এখন তোমাকে যদি আলাদা করে কন্ট্রিক্টিসের পয়েন্ট বলে তুমি শুধুমাত্র এই পয়েন্টগুলো লিখে দিলে হয়ে যাচ্ছে, শুধুমাত্র আলাদা করে অ্যাক্টিনোপটেরিজি বললে তুমি আলাদা করে এই পয়েন্টগুলো লিখে দিলে হয়ে যাচ্ছে। আবার তুলনা করতে বললেও তুমি পারবা, তাহলে এই জন্য একসাথে তুলনা পড়ে ফেলবা, তুলনা পড়ে ফেললে তোমার একসাথে পড়া হয়ে যাবে। আচ্ছা, আমি এটা মনে রাখতে পারতাম না প্রথম দিকে, হ্যাঁ ভুলে যেতাম, একটা প্যাচ লাগিয়ে দিতাম। আমি এটা পরবর্তীতে মনে রাখছি পাসাটি গেঞ্জাম, এরকম মানে একটা নিজের মতো করে ছন্দ বানিয়ে নিয়েছিলাম, পাসাটি গেঞ্জাম, ঠিক আছে, পাসাটি গেঞ্জাম এভাবে করে বানিয়ে নিয়েছিলাম, প্লেকয়েড, সাইক্লয়েড, টিনয়েড এবং হচ্ছে গ্যাঞ্জাম, একদম শেষে হচ্ছে গ্যানোয়েড। ওকে, তারপর হচ্ছে এটা হচ্ছে হেটারো সার্কেল, এটা হচ্ছে হোমো সার্কেল সব। তারপর হচ্ছে যে তোমার এটা হচ্ছে ডাইফিশা সার্কেল, ঠিক আছে, ডাইফিশা সার্কেল। ওকে, ডাইফিশ সার্কেল, ডাইফি সার্কেল, ডাইফিশা সার্কেল না, ডাইফি সার্কেল, ডাইফি সার্কেল। ওকে, মাথায় রাখবো। তাহলে হেটারো, হোমো এবং ডাইফি সার্কেল। ওকে, হৃদপ্রকোষ্ঠ সবারই দুইটা থাকবে, কারণ সবাই মাছ, মাছ মানে হৃদপ্রকোষ্ঠ দুইটা, ঠিক আছে, মাথায় রাখবো। এরপরে আসো ফুলকা ছিদ্র, এরা যাতে একদম অনুন্নত উন্মুক্ত থাকবে, কিন্তু পরের দুইটারই অপারকুলাম দ্বারা ঢাকনা থাকবে, অপারকুলামের দ্বারা ঢাকা থাকবে, ঠিক আছে, ফুলকা ছিদ্র অপারকুলাম দিয়ে ঢাকা থাকবে। পটকা এদের থাকবে না, বাকি দুইটা থাকবে, ঠিক আছে, পটকা। তাহলে মনে রাখবা ফুলকা ছিদ্র প্রথম জনের কোনো ঢাকনা থাকে না, পরের দুজনের অপারকুলাম ঢাকনা থাকে। পটকা ছিদ্র, পটকা নাই, বাকি দুইটার আছে, ঠিক আছে। তাহলে এই পয়েন্টগুলো জাস্ট কিওয়ার্ডগুলো মনে রাখবা, কিওয়ার্ড মনে রাখবা, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। কিওয়ার্ড মনে রেখে রেখে তুমি এবার অ্যান্সার করা ট্রাই করবা, তাতে তোমার বৈশিষ্ট্যগুলো হয়ে যাবে। যেমন এটা অন্তঃকঙ্কা তরুণাস্থিময়, বাকি দুটো অস্থিময়। তারপর আইস, আমি বলছি পাসাটি গেঞ্জাম। তারপর হচ্ছে হেটারো, হোমো এবং হচ্ছে ডাইফি সার্কেল। তারপর হচ্ছে তোমার হৃদপ্রকোষ্ঠ সবারই দুইটা। তারপর হচ্ছে তোমার ফুলকা ছিদ্র নাই, মানে অপারকুলাম দ্বারা ঢাকনা আছে নাই, তারপর আছে, পটকা নাই, আছে। সো কয়েকবার পড়লে আমি আশা করি পারবা। এখন আমি আসি যে অ্যাক্টিনোপটেরিজের উদাহরণগুলো মনে রাখবা। সচরাচর আমরা যে মাছগুলো খাই, রান্না করে খাই, সেসব মাছ, সেগুলো হচ্ছে আমার কি তোমার অ্যাক্টিনোপটেরিজ, যেমন রুই মাছ, কাতলা মাছ, ইলিশ মাছ, ঠিক আছে, এগুলো হচ্ছে আমার অ্যাক্টিনোপটেরিজি। বাট যেসব মাছ আমরা খাই না সচরাচর, সেগুলো হচ্ছে আমার কন্ড্রিকথিস, যেমন হাঙ্গর মাছ, করাত মাছ, স্টিংরে, ইলেকট্রিক রে, রেড ফিশ, গিটার মাছ, খুবই অদ্ভুত মাছ, এগুলো হচ্ছে বেসিক্যালি তোমার কন্ড্রিকথিস। আর মাথায় রাখবা সার্কোপটেরিজি হচ্ছে পুরা হচ্ছে মানে ফিক্স, সিলাকান্থ আর লাংফিশ, এই দুটা উদাহরণই তোমার সবসময় দেয়া হবে সার্কোপটেরিজিতে। সো মাথায় রাখবা, আমি মনে রাখবো সার্কোপটেরিজির উদাহরণগুলো সিলাকান্থ আর লাংফিশ, আর বাকি মনে রাখবো হচ্ছে খাওয়ার মাছগুলো অ্যাক্টিনোপটেরিজি। তাহলে বাদ বাকি যত উদ্ভট টাইপের মাছ থাকবে, ঠিক আছে, সামুদ্রিক, সব হবে কি হবে, কন্ড্রিকথিস, মাথায় থাকবে। আচ্ছা, টেকনিকগুলো বলে দিচ্ছি। এখন আসো, আমরা প্রায় শেষের দিকে, হ্যাঁ, এখন আসো যে আমরা, এটা হচ্ছে অ্যামফিবিয়া মানে উভচর, রেপটাইলিয়া সরীসৃপ, তারপরে এভিস পক্ষীকুল বা পাখির পর্ব, তারপর হচ্ছে ম্যামালিয়া, ম্যামালিয়া মানে স্তন্যপায়ী। ওকে, তো এখন একটা জিনিস মনে রাখবা, কি মনে রাখবো ভাইয়া, কি মনে রাখবো, কি মনে রাখতে বলতেছেন ভাইয়া, ব্যাং, ব্যাং দেখলে মনে হয় না ব্যাঙের স্কিনটা একটু ভিজা ভিজা। তোমরা যদি কখনো কাছ থেকে ব্যাং দেখে থাকো, তোমার স্কিনটা দেখলে মনে হবে তার স্কিনটা একটু ভেজা ভেজা, তো তার স্কিনটা হবে সিক্ত, কারণ হচ্ছে তার বাহিরের অংশে অনেক গ্রন্থি থাকে, এই গ্রন্থিগুলোর ক্ষরণের কারণে সবসময় ওর বাহিরের ত্বকটা সবসময় একটু সিক্ত থাকে, তাহলে তার ত্বকটা হবে গ্রন্থিময় এবং সিক্ত, এবং সেটা হবে নগ্ন, এখানে কোনো আইস থাকবে না, আইস টাইস কিছু এগুলো থাকবে না, ওর দেহটা নগ্ন, বুঝা গেছে। আচ্ছা, এখন মনে রাখবা ভাইয়া, কি মনে রাখবো ভাইয়া, ভাইয়া মনে রাখতে হবে যে এই যে অ্যামফিবিয়ার পরে বাকি যে তিনটা সবাই হচ্ছে শুষ্ক ত্বক, সবাই শুষ্ক ত্বক, অর্থাৎ ব্যাঙের পর থেকে, অর্থাৎ উভচরের পর থেকে সবাই হবে শুষ্ক, 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 শুষ্ক। এখন আমরা জানি স্তন্যপায়ীদের লোম থাকে, যেমন আমার মানুষের লোম আছে, তাহলে ত্বক লোম দ্বারা আবৃত থাকবে, পাখি পালক দ্বারা আবৃত থাকবে, রেপটাইলিয়া
তোমার সরীসৃপের মধ্যে কুমির, কুমিরের গায়ে কিছু শক্ত শক্ত আইস থাকে কিন্তু, তাই না? সো আইস তার আবৃত থাকবে, শেষ। তাহলে বুঝতে পারতেছো জিনিসটা? আচ্ছা, এখন হচ্ছে চলনাঙ্গ। ব্যাঙের দিকে তাকাইলে দেখবো ব্যাঙের 2 জোড়া পা, মানে 4টা পা, সামনে 2টা পিছনে 2টা, 2 জোড়া পা থাকে। সরীসৃপেরও সেম, ঠিক আছে? জাস্ট একমাত্র ব্যতিক্রম সরীসৃপ হচ্ছে সাপ, সাপের কোনো পা নাই। আগে ধরো হয়তো সাপেরও পা ছিল, কিন্তু কোনো একটা সালে বিবর্তনে কোনো একটা কালে সাপে পা হারায় ফেলছে, এটা ধারণা করা হয়। আচ্ছা, পাখিতে আসো, পাখির কয় জোড়া ডানা থাকে? 1 জোড়া ডানা থাকে। পাখির কয় জোড়া ডানা থাকে? 1 জোড়া ডানা, জাস্ট 1 জোড়া, একটা 2টা। পতঙ্গের মতো কিন্তু 2 জোড়া ডানা না, মাথায় রাখবা। আচ্ছা, তারপর হচ্ছে মানুষেরও কয়টা? মানুষের হচ্ছে 1 জোড়া পা, 1 জোড়া হাত, শেষ, ঠিক আছে? আচ্ছা, শ্বসনাঙ্গ। শ্বসনাঙ্গ হচ্ছে ফুলকা, মানে আমি বলছিলাম কি তোমার মাছেরও হচ্ছে ফুলকা সবার, তাই না? সবগুলো মাছের ফুলকা। আবার উভচর হিসাবে অ্যাম্ফিবিয়ারও ফুলকা। আমরা বলছিলাম কি নিম্নতর মেরুদণ্ডী হচ্ছে এই দুজন, মাছ এবং উভচর। হ্যাঁ, তো এই দুজনের আসলে এতটুকু পর্যন্ত ফুলকা, কিন্তু যেই মাত্র তুমি উন্নততে চলে গেছো সেই মাত্র কি হবে? ফুসফুস ফুসফুস ফুসফুস। ক্লিয়ার? হৃৎপিণ্ড মাছের ছিল 2টা, উভচরের 3টা, রেপটাইলে হচ্ছে আংশিকভাবে 4টা, এরপরে 4টা 4টা। ক্লিয়ার? আস্তে আস্তে উন্নত হচ্ছি। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সরীসৃপ বা কুমিরের বা সাপের এদের হৃৎপিণ্ড হচ্ছে আংশিকভাবে 4 প্রকোষ্ঠ। কথাটা খুবই ইম্পর্টেন্ট, আংশিকভাবে 4 প্রকোষ্ঠ, ঠিক আছে? রক্ত, রক্ত হবে শীতল, শীতল 2টা, বাদ বাকিগুলো উষ্ণ, ঠিক আছে? আচ্ছা, করটিক স্নায়ু শুধুমাত্র এটা 10 জোড়া, বাদ বাকি সবাই 12 জোড়া, শেষ। রূপান্তর ওই চোয়াল চঞ্চুতে পরিণত হয়েছে, আর স্ত্রীদের স্তন গ্রন্থিটা সক্রিয় হয়ে যায় পরবর্তীতে। ডায়াফ্রাম একদম এদের থাকে, স্তন্যপায়ীদের। হ্যাঁ, আচ্ছা, উদাহরণ সব ধরনের ব্যাঙ, সোনা ব্যাঙ, কুনো ব্যাঙ, যা আছে সব ব্যাঙ, স্যালামেন্ডার। তারপরে এর একটু ছোট করি। আচ্ছা দেখো, ঘড়িয়াল, গোকরা সাপ, কচ্ছপ। তাহলে কচ্ছপ, কুমির, ঘড়িয়াল, গোখরা সাপ এগুলো হচ্ছে কি? সরীসৃপ। তারপর দোয়েল হচ্ছে কি? মানে যে কোনো পাখি হচ্ছে এবিস। আর ম্যামালিয়া হচ্ছে মানুষ, প্লাটিপাস, ক্যাঙ্গারু, তিমি, এগুলো হচ্ছে ম্যামালসদের উদাহরণ, ঠিক আছে? আচ্ছা, ম্যামালসের মধ্যে একটা এক্সেপশন আছে বলি। স্তন্যপায়ী মানে হচ্ছে যারা মায়ের স্তন খেয়ে বড় হয়, মানে মায়ের দুধ পান করে বড় হয়। ম্যাক্সিমাম সব স্তন্যপায়ীরা হচ্ছে কি মারা জন্মদান করে হচ্ছে সন্তান ডিরেক্ট, এগুলোকে বলা হয় জরায়ুজ, মানে ডিরেক্ট ডিম্বজ না, একটা হচ্ছে ডিম্বজ আর একটা হচ্ছে জরায়ুজ, মানে ডিরেক্ট জরায়ু থেকে মানে বাচ্চা হিসেবে জন্ম দেয়। মানে আমরা তো আর ডিম হিসেবে জন্মগ্রহণ করি না, আমরা সবাই কি বাচ্চা হিসেবে জন্মগ্রহণ করছি পুরা। সো ভূমিষ্ঠ হয়েছে পুরো একটা বাচ্চা হিসেবে। সো সব ম্যামালসই এরকম ডিরেক্ট বাচ্চা জন্ম দেয়, কোনো কেউ ডিম পারে না, ডিম্বজ প্রজনন কেউ করে না স্তন্যপায়ী, এক্সেপ্ট একজন, তার নাম হচ্ছে হংসচঞ্চু। সো এটা একটু মাথায় রাখবে, আমি একটু পরে হয়তো সামনে আসবেও, ঠিক আছে? হংসচঞ্চুরা এরকম ডিম্বজ করে না, ওরা হচ্ছে জরায়ুজ করে, জরায়ুজ করে না, ডিম্বজ করে হংসচঞ্চুগুলা। আচ্ছা আচ্ছা, আর ওই যে আরবিসি নিউক্লিয়াস বিহীন, ওকে, এটা মাথায় রাখবা, ওকে। আর আরবিসি নিউক্লিয়াস যুক্ত হয় হচ্ছে উভচরে, মাথায় রাখবা, এই আর কি। তো আমরা এটা একটু আগের মতো করে দেই, তাইলে ঠিক থাকলো মার্কিং। আচ্ছা, তো এটা একটু নিজ দায়িত্বে পড়ে নিও, নিজ দায়িত্বে পড়ে নিও। মেরুদণ্ডী অমেরুদণ্ডের মধ্যে যতগুলো পার্থক্য আছে সেইগুলো আমি তোমাদেরকে আগে পড়াইছি, আগের কনসেপ্ট দিয়ে তোমরা এটা পারবা। এখন আসো, এই যে সরীসৃপ যুগ কাকে বলা হয়? মেসোজোয়িক যুগকে, মাথায় রাখবা। তারপরে পাখিদেরকে মহিমান্বিত সরীসৃপ বলে কেন? একটু চিন্তা করে দেখো। কারণ একটা জিনিস চিন্তা করে দেখো যে পাখির আগে ছিল সরীসৃপ, সো পুরো জিনিসটাই বিবর্তন হিসেবে চিন্তা করা হয়। মানুষকে মনে করতে কি মানে স্তন্যপায়ীরা এভাবে আসছে, আস্তে আস্তে করে বিবর্তিত হয়ে আসছে। জিনিসটা আসলে যদিও সত্য না আমার কাছে মনে হয়, বাট ঘটনা হচ্ছে কি মানে মানে কী কইতাম, মানে বায়োলজি সায়েন্সটা বিবর্তন বিশ্বাস করে এবং আমার তো কিছু করার নাই। সো
এই জন্য ধরা হয় কি সরীসৃপ থেকে পাখি আসছে। সো পাখিরা হচ্ছে বহিমান্বিত সরীসৃপ, মানে সরীসৃপদের একটা গ্রেটার ভার্সন, ভালো ভার্সন। সো তাদের মধ্যে সংযোগ সৃষ্টিকারী একটা প্রজাতি পাইছিল যেটার নাম হচ্ছে আর্কিওপটেরিক্স। সো ওই আর্কিওপটেরিক্স থেকে দেখে বলছে যে পাখি এবং সরীসৃপের মধ্যে ভালো একটা যোগসূত্র আছে। সেই যোগসূত্রটা কে স্থাপন করছে? আর্কিওপটেরিক্স নামক একটা মানে পাখি বা সরীসৃপের মাঝামাঝি একটা প্রাণী ছিল, সোজা কথা। হ্যাঁ, সো এই হলো ঘটনা আর কি। আচ্ছা, তো এই জন্য উনি একটা বিজ্ঞানী হাক্সলে উনি কমেন্ট করছিল যে বার্ডস আর দ্য গ্লোরিফাইড রেপটাইলস। সো বার্ডস আর দ্য গ্লোরিফাইড রেপটাইলস, ঠিক আছে। স্তন্যপায়ী হওয়া সত্ত্বেও ডিম পারে, দেখছো? প্লাটিপাস বা হংসচঞ্চু, এটাই বলতেছিলাম। নিম্ন শ্রেণীর মেরুদণ্ডী, এটা বলছিলাম না, মাছ এবং উভচর। উচ্চ শ্রেণীর বাকি তিনটা, ঠিক আছে, কাঁচারাম। আচ্ছা, পাখি নিয়ে আলোচনা করা হয় যেখানে, সেটা হচ্ছে অর্নিথোলজি। মাছ নিয়ে যেখানে আলোচনা করা হয় ইকথায়োলজি। সরীসৃপ উভচর নিয়ে যেখানে আলোচনা করা হয় হারপেটোলজি। স্তন্যপায়ীদের যেখানে আলোচনা করা হয় ম্যামোলজি। এগুলো একটু দেখে রাখবা, এগুলো এইচএসসিতে তেমন একটা আসে না, বাট এডমিশনে এসে আমি দেখি যে ভার্সিটি ভর্তি পরীক্ষাগুলোর মধ্যে এগুলো আসে, ঠিক আছে, হর হামেশা আসে। আচ্ছা, একটা কোড লিখে রাখছি, দেখো এই কোডটা কেন লিখছি তোমাদেরকে একটু এক্সপ্লেইন করি। দেখো আমি না যখন ক্লাসে রেকর্ড করতেছি, যখন ক্লাসে রেকর্ড করতেছি তার কিছুদিন আগে ইফ আই এম নট রং ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা হয়ে গেছে, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা হয়েছে। সো ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা বা যে কোনো একটা ভর্তি পরীক্ষা, ভার্সিটি ভর্তি পরীক্ষায় আমি ঠিক রিকল করতে পারতেছি না, তাই আমি আর মিথ্যা কথা বললাম না। এটা হইতে পারে গুচ্ছ, এটা হইতে পারে ঢাকা ইউনিভার্সিটি। ওরা যেটা করছে কি, ওই যে পরিফেরা, নিডারিয়া, এগুলোর ভিতরে যে কয়টা শ্রেণী আছে সেগুলো জানতে চাইছে, যে কয়টা শ্রেণী আছে। এখন পোলাপাইন তো পেরা যায় না, কারণ এগুলো থেকে আজন্ম কোনোদিন প্রশ্ন আসে নাই। সো হঠাৎ করে একটা এরকম আচমকাকৃত উল্টাপাল্টা প্রশ্ন করে বসছে। সো ওই প্রশ্ন পারার জন্য একটা কোড শিখিয়ে দিব। সেই কোডটা হচ্ছে, দেখো 344 বলে ফেলো, 344, তাহলে শেষে দাও 346, 344, মাঝখানে বসাও 25, শেষ। তাহলে এইটা হবে পরিফেরার এতগুলো শ্রেণী আছে বা ক্লাসে বিভক্ত। পরিফেরা 3টা ক্লাসে বিভক্ত, তারপর নিডারিয়া 4টা, প্লাটিহেলমিনথিস 4টা, নেমাটোডা 2টা, মলাস্কা, অ্যানেলিডা, একাইনোডার্মাটা, কর্ডাটা, সরি কি বলতেছি, আর্থ্রোপোডা বাদ দিছি, মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা। অ্যান্ড দেন তারপর তো আমরা জানি যে আমাদের আমাদের কর্ডাটা আবার 3 ধরনের, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রেটা। সো আমরা এটা লিখলাম না, কোডে এন্টার করি নি, ঠিক আছে, বুঝছো? তাহলে মাথায় রাখবো 344, 346, মাঝখানে 25, শেষ, ঠিক আছে। তাহলে কয়টা ক্লাস আমরা সেটা শিখে ফেলতে পারবো। সো এটা একটা আমার কোড, ওকে। সো এই কোডটা মাথায় রাখবে, এই কোড দিয়ে আমরা হচ্ছে শ্রেণী শিখলাম, শ্রেণীর সংখ্যা প্রতি পর্বের মুখ্য পর্বের, হ্যাঁ, প্রতিটা মুখ্য পর্বের শ্রেণীর সংখ্যা জানার একটা কোড আমরা শিখলাম। 344, 346, মাঝখানে হচ্ছে 25, ঠিক আছে। সো আজকের জন্য এতটুকুই। সো আমরা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট করতে পারছি। সো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ক্লাসে। এখন তোমার কাজ হচ্ছে যা পড়াইছি ভাইয়া ভালো করে পড়ো এবং টেস্ট পেপার সলভ করো, ঠিক আছে। আল্লাহ হাফেজ।